শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, কে জানে গরল কিনা প্রকৃত পানীয়, অমৃতই বিষ। অমৃতের আশা নেই, কিন্তু একটা সুস্থ জীবনের আশা করাটা তো আর অন্যায় নয়। আর তাই সর্বস্ব খুইয়েও মানুষ তার প্রিয়জনের সুস্থ জীবনের জন্য ছুটে যায় হাসপাতালের দরজায়, কিন্তু প্রায়শই সেখানে মুখোমুখি হতে হয় অমানবিকতার। যন্ত্রণার এই ট্র্যাডিশনের বিরুদ্ধে আজ ফের একবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু কলকাতায় নয়, জেলার বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোকেও কড়া বার্তা দিয়ে বললেন, লাভ করতে গিয়ে লাগাম ছাড়া হবেন না। আর একবার মনে করিয়ে দিতে হলো, হাসপাতাল কসাইখানা নয়। পাশাপাশি আজ অ্যাপোলো হাসপাতালে গিয়ে সেখানকার যাবতীয় পাওনাগণ্ডা মিটিয়ে দিয়ে এলো সঞ্জয় রায়ের পরিবার। তার স্ত্রী রুবি জানালেন, হাসপাতালের দয়া নন, তারা চান সুবিচার। আজ এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো যে কিভাবে সরকারি হাসপাতালের চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স চালকদের একাংশের মদতে রোগী আনার কারবার চালাচ্ছে রাজ্যের নানা বেসরকারি হাসপাতাল। তবে শুরুতেই দেখাবো বেসরকারি হাসপাতালগুলোর উদ্দেশ্যে আজ ঠিক কি বললেন দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথমে রোগ বাতলালেন, লোক থাকা ভালো, বেশি লোক থাকা ভালো না, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। তারপর দাওয়াই দিলেন, সেবা শুধু ব্যবসা নয়, লাভ করার একটা লিমিট আছে। মানুষগুলো শেষ হয়ে যাবে, এটা ব্যবসা নয়, এটা কসাইখানা হয়ে যাবে। তাই হাসপাতাল আর কসাইখানা এক নয়। হাসপাতালটা তো আমার প্রমোটিং বিজনেস নয় যে আমি একটা করে ফ্ল্যাট বিক্রি করবো, দাম বাড়াবো, যত টাকা পাবো ইনকাম করবো। ওষুধ না ধরলে এরপর কি তাও বুঝিয়ে দিলেন। আমি আসার আগে 4 ঘন্টা কাজ করলাম, একটা বিল তৈরি করলাম, যেটা বলেছিলাম করবো। কখনো কখনো মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কখনো কখনো যখন সব বাঁধ ভেঙে যায় তখন বাঁধটাকে শক্ত করে ধরা উচিত। অনেকে বলছেন, মুখ্যমন্ত্রীর সোমবারের চাঁচা ছোলা বক্তৃতায় একটা বক্তব্য স্পষ্ট, এরপরও মানুষের ক্ষোভকে হালকাভাবে নিলে আখেরে ক্ষতি হবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলোরই। পরিচিত লোক মারা গেছে, সে অধৈর্য হয়ে পড়ে, সেগুলো আমাদের পুলিশ ট্যাকেল করতে হবে। তার জন্য আইন আছে, আইনের পথে চলবে। আমরা যদি আমাদের বিহেভিয়ারটা ঠিক করি, তাহলে কিন্তু তারাও তাদের বিহেভিয়ারটা ঠিক করবে। নিশ্চয়ই আমাদের কোথাও কোথাও ভুল ভ্রান্তি হয়েছে, এবং ভুল ভ্রান্তি হয়েছে বলে আজকে এই জিনিসটা হয়েছে। বুধবার টাউন হলের বৈঠকেই মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দেন, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তা তার জানা। একই বিল, একই ওষুধ বারবার করে বিল করা হচ্ছে। ডাক্তার ভিজিট করলো 5 বার, বিলে লেখা থাকলো 35 বার। চিকিৎসার বিল বাড়িয়ে দেখানো হচ্ছে, প্রয়োজন না থাকা সত্ত্বেও আইসিইউ এবং ভেন্টিলেশনে ভর্তি রাখা হচ্ছে। প্রাইমারি ট্রিটমেন্ট দিতে গেলেও আপনারা সব টেস্ট করছেন। কিন্তু সেদিনের কড়া হুঁশিয়ারির পরও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগে ভাটা পড়েনি। উল্টে খাস কলকাতার অ্যাপোলো হাসপাতালে বিল বকেয়া থাকায় মরণাপন্ন রোগীকে এসএসকেএমে নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষমেশ ফিক্সড ডিপোজিটের নথি জমা রেখে তাকে ছাড়াতে হয় পরিবারকে। এরকম অমানবিক আচরণ যে ভবিষ্যতে তিনি আর বরদাস্ত করবেন না, তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে বলছেন, সাধারণ মানুষের কাছে এখন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম আতঙ্কের অপর নাম। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আরোগ্য প্রতিষ্ঠানের এই ভাবমূর্তিটা বদলাবে কি? আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এই অনুষ্ঠান শুরু করতে করতে এই মুহূর্তে সব থেকে বড় খবর পাচ্ছি যে প্রাথমিকভাবে যে রিপোর্ট পাওয়া গেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, আপনারা জানেন যে সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনার পর সেখানে এই বেসরকারি হাসপাতালের কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে বের করতে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রাথমিক রিপোর্টে দেখা যাচ্ছে, বাইক দুর্ঘটনার পর দুপুর 2:10 অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় সঞ্জয়কে 16ই ফেব্রুয়ারি 2017, এবং তারপর 5:10 30,000 টাকা জমা পড়ে। তারপরই প্রথম পরীক্ষা নিরীক্ষা শুরু হয় 5:30টায়, অর্থাৎ গোল্ডেন আওয়ার বলে যেটা মনে করা হয় 3 ঘন্টা, সেটা অতিক্রান্ত হয়। 3 ঘন্টা 20 মিনিট পর তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি শুরু হয়। অর্থাৎ পরিবারের লোকেরা যে অভিযোগ করছিল সঞ্জয়ের, যে সঞ্জয়ের ক্ষেত্রে চিকিৎসায় গাফিলতি ছিল, দেরিতে ঘুম ভেঙেছে এই বেসরকারি হাসপাতালটি, তার একটা প্রাথমিক বাস্তবতা আছে। আবার বলছি, এটা কিন্তু প্রাথমিক রিপোর্ট। 6 সদস্যের যে কমিটি তৈরি হয়েছে স্বাস্থ্য দপ্তরের অধীনে, যারা
যারা সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে তাদের প্রাথমিক রিপোর্টে এটাই জানা যাচ্ছে। আমি দ্রুত একবার চলে যাব আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার কাছে। নিমাই, আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইবো, এই একেবারে আমি বারবার বলছি প্রাথমিক রিপোর্ট কি রয়েছে, এই প্রাথমিক রিপোর্টে তাদের অনুসন্ধানে প্রাথমিকভাবে কি উঠে এলো? দেখো সুমন, একেবারে প্রাথমিক রিপোর্টে কিন্তু মারাত্মক ত্রুটি বা গাফিলতির তথ্য পেয়েছে স্বাস্থ্য দপ্তর, এমনটাই দাবি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এবং সেখানে তারা যে কাগজপত্র পেয়েছেন তাতে তারা খতিয়ে দেখছেন যে সঞ্জয় রায়কে 2:10 অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসা শুরু হয় অর্থাৎ তার পরীক্ষা নিরীক্ষা শুরু হয় 5:30 অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট পরে। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে ঠিক 5:10 প্রথম টাকা জমা নেওয়া হয়েছে 30,000 টাকা, অর্থাৎ 30,000 টাকা পাওয়ার পর তারপরেই চিকিৎসা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এবং গোল্ডেন আওয়ার, যে সময়টায় দুর্ঘটনাগ্রস্ত রোগীর সব থেকে ভালো সময় চিকিৎসা হওয়ার ক্ষেত্রে অনেক কিছু মানে প্রাণ বাঁচানোর থেকে শুরু করে অন্যান্য অসুবিধে বা জটিলতা থেকে যাতে না পড়ে রোগী তার জন্য ব্যবস্থা নিতে পারে, সেই সময়টা পুরো একদম ব্যবহার করা হয়নি। কারণ প্রথম টাকা পড়ে 5:10 30,000 টাকা, তারপরেই টেস্ট করা হয়। অর্থাৎ প্রাথমিকভাবে কিন্তু নিমাই 2:10 দুর্ঘটনা তো আগে হয়েছিল ডানকুনিতে, 2:10 অ্যাপোলোতে ঢুকলো এবং তারপরে তার চিকিৎসা শুরু হলো 5:30। এই গ্যাপটা কেন? অ্যাপোলো কর্তৃপক্ষের কোনো বক্তব্য নিয়েছো? তাদের কি বক্তব্য এটা নিয়ে? দেখো সুমন, অ্যাপোলো কর্তৃপক্ষ এই নিয়ে কোনোভাবেই কথা বলছে না, তারা ফোনও ধরছেন না। এবং স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্তে আরও একটা তথ্য উঠে এসছে যে টাকা নিয়ে ছাড়ার ক্ষেত্রে যে অভিযোগ অস্বীকার করা হয়েছিল অ্যাপোলোর পক্ষ থেকে, সেক্ষেত্রেও দেখা যায় যে যেদিকে ছাড়া হয় অর্থাৎ 23 তারিখ প্রথম টাকা জমা পড়ে 4:30 এবং দফায় দফায় 5,000 ডেবিট কার্ডে টাকা পড়ে, তারপর ক্যাশে টাকা পড়ে, এইভাবে রাত 10টা পর্যন্ত দফায় দফায় টাকা পড়েছে। অর্থাৎ 4:30 থেকে রাত 10টা পর্যন্ত টাকা একেবারে পুরো মাত্রায় নেওয়ার পর এমনকি চেক যে পোস্ট ডেটের চেক দেওয়া হয়েছিল সেই পোস্ট ডেট চেক যাতে বাউন্স না করে তার জন্য এফডির সমপরিমাণ 3,60,000 টাকা এফডি জমা দেওয়ার পর 10টার সময় ছাড়া হয়। অর্থাৎ টাকার জন্য যে দেরি হচ্ছে, প্রাথমিকভাবে ভর্তি হওয়ার সময় একদম চিকিৎসা শুরুর আগে ঠিক 5:10 টাকা জমা হওয়ার পর চিকিৎসা শুরু, এবং ছাড়ার ক্ষেত্র পরপর টাকা জমা পাওয়ার পরে 4:30 থেকে টাকা জমা পড়ার পর রাত 10টা হতে যখন সমস্ত টাকা নেওয়া হয়েছে তারপর ছাড়া হয়েছে। অর্থাৎ টাকা ছাড়া চিকিৎসা নয়, টাকা ছাড়া রোগী ছাড়া নয়, এই তথ্য কিন্তু স্বাস্থ্য দপ্তরের হাতে। ধন্যবাদ নিভাই। আপনাদের জানিয়ে রাখি যে স্বচ্ছ সাংবাদিকতার স্বার্থে আমরা অ্যাপোলো কর্তৃপক্ষকে আজকেও ইমেল করেছিলাম যে এই অনুষ্ঠানে তারা যদি যোগ দিয়ে তাদের বক্তব্য রাখতে চান তারা স্বাগত। আজকে এখনও এই অনুষ্ঠানের বেশ কিছুটা অংশ বাকি আছে, আমরা আশা করব তারা এই অনুষ্ঠানে তাদের বক্তব্য রাখবেন। আমি ডক্টর সন্দীপন ধরের কাছে যাব। সন্দীপন দা, প্রথমে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ফিগার যদি কোনো কিছু বলে। আবার বলছি প্রাথমিক রিপোর্ট, এই খবর যা নিমাই পান্ডা তুলে ধরছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের, তো মারাত্মক, তো ফিগারই বলে দিচ্ছে যে প্রায় 3 ঘন্টা 20 মিনিট তার কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, তাকে ফেলে রাখা হয়েছিল। এই ফিগার যদি সত্যি হয়। সুমন, প্রথমে আমি যে বলবো যে এই যে ঘটনাটা ঘটলো সাম্প্রতিককালে, এটা অত্যন্ত আনফর্চুনেট, ভীষণই অমানবিক, এবং এটার নিন্দা যত কড়া ভাষায় করা যাক আমার মনে হয় কম পড়ে যাবে। আই স্ট্রংলি কন্ডেম ইট। এবং এইটা আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে একটা ছোট্ট ইনসিডেন্স একটা টোটাল ফ্র্যাটার্নিটির মুখে কিন্তু চুনকালি লাগিয়ে দেয়। আজকে এই যে ঘটনাটা ঘটেছে, আমরা আলোচনার পক্ষে আরও আমি অনেক কথা বলবো যে এক্স্যাক্ট রোল ডাক্তারের কতটা, একজন ডাক্তারের কতটা ক্ষমতা আছে হসপিটালের মধ্যে, একজন ডাক্তারের কতটা সীমাবদ্ধতা আছে। আজকাল প্রশ্ন যখন আসছে এবং আলোচনা যখন হচ্ছে, আমি কদিন ধরে শুনছি যে ডাক্তারবাবু ইত্যাদি, আমি অস্বীকার করছি না, ডেফিনেটলি ডাক্তারের একটা রোল আছে, বাট একটা কর্পোরেট হসপিটাল, প্রাইভেট হসপিটালে ডাক্তারের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি বলছেন এই সিস্টেমটা শিকার একজন ডাক্তারবাবু, এই সিস্টেমটা শিকার একজন ডাক্তারবাবু, সেটাই আমি প্রিসাইজলি বলতে চাইছি। ডক্টর ধর, আমি এখানে আজকের মুখ্যমন্ত্রীর একটা কোট আনকোট একটা অংশ আপনাকে বলি, সেটা হচ্ছে তিনি বলছেন যে ডাক্তারবাবুদের উদ্দেশ্যে, বলুন এভাবে চলবে না, কেন এতগুলো পেশেন্ট কম্পালসারি ভর্তি করা হবে, এতগুলো টেস্ট 1 মাসে কম্পালসারি করতেই হবে, ধীরে ধীরে বিষয়টা তিক্ত হয়েছে, টোটালটাই লাগাম ছাড়া হয়ে গেছে। আমি পুরোটা কোট আনকোট মুখ্যমন্ত্রী বললাম। কোথাও কি এই ইঙ্গিত খুব স্পষ্ট করে দিচ্ছেন যে
একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয় সেলসের ছেলেদের মতো, যে পেশেন্ট এতজনকে কম্পালসারি ভর্তি করাতেই হবে, এতগুলো টেস্ট এক মাসে দিতেই হবে, এইটুকু বিজনেস দিতেই হবে, এরম বিষয়টা বলতে চাইছেন? নিশ্চয়ই, সেটা তো আছেই। এর সঙ্গে এটাও আমাদের মানতে হবে সুমন, যে একজন যিনি সারাদিন একটা হসপিটালে কাজ করেন, মর্নিং থেকে নাইট পর্যন্ত, আমি যে বলতে চাইছি যারা হোল টাইমার, একজন ডক্টর যে প্রাইভেট সেক্টরে আছেন, তিনি এই যে বিরাট পরিমাণ টাকা পেশেন্টের থেকে নেওয়া হয়, সেটা আজকে এখন আমরা সবাই জানি, আমরা এখন জানি না, আমরা দীর্ঘদিন ধরেই জানি, তার কতটুকু অংশ সে পায় সারাদিন কাজ করে। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, আমার এরকম অনেক কলিগ, অনেক বন্ধু আছেন যারা বিভিন্ন ধরনের সার্জারি করেন বিভিন্ন প্রাইভেট হসপিটালে, তাদের থেকে আমি জেনেছি যে টোটাল সার্জারির যে প্যাকেজ নেওয়া হলো তার 15% পর্যন্ত তাকে পারিশ্রমিক দেওয়া হয় না সার্জারির জন্য। অর্থাৎ যদি 1,15,000 টাকা 1.5 লাখ টাকা নেওয়া হয়, সে 15,000 টাকা পর্যন্ত সে পারিশ্রমিক পায় না। বাকি অংশটা কোথায় যায়, কি পারপাসে নেওয়া হয়, এটা একটা প্রশ্ন। এটাকে আরো সাপোর্ট করে একটা ভেরি ফ্যাক্ট, কিছুদিন আগেই যেটা একজন তুলে ধরেছিলেন, একজন হসপিটালের আধিকারিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের নার্সেসরা তারা চলে যাচ্ছে গভর্নমেন্ট হসপিটালে। তো কেন নার্সেসরা চলে যাচ্ছে? এটা শুধু নার্সেসদের নয়, যারা হোল টাইমার ডক্টর, যারা নার্সেস, দে আর অ্যাকচুয়ালি আন্ডারপেড ইন কর্পোরেট প্রাইভেট হসপিটাল, অথচ হিউজ পরিমাণ টাকা পেশেন্টদের থেকে নেওয়া হচ্ছে। যারা হোল টাইমার ডক্টর, যারা নার্সেস, দে আর অ্যাকচুয়ালি আন্ডারপেড ইন কর্পোরেট প্রাইভেট হসপিটাল, অথচ হিউজ পরিমাণ টাকা পেশেন্টদের থেকে নেওয়া হচ্ছে। এটা আমার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বললেন যে এটা অন্যায় আবদার নয়, এটা বন্ডেড লেবারের মতো, যে আমি, যেটা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে আপনি বেতন দিন, আপনি ভালো করে রাখুন, কিন্তু উনি বেতনের তুলনাটা করেছেন, আমি সত্যি মিথ্যে জানি না, বলছে এরম প্রাইভেট সেক্টরও আছে অত্যন্ত নামী সংগঠন, মাসে 15,000 দেন, সেখানে সরকার মাসে 40,000 দিলে সেখানে সেই নার্সটি যাবে না? নিশ্চয়ই, মানে এটাই তো তার চয়েস, আমি কি করে সেটা ব্লক করে দিই? এটা শুধু কোন গণতন্ত্রে এটা সম্ভব? অ্যাবসলিউটলি, এটা শুধু নার্সেস ক্ষেত্রে নয়, নার্সেসদের ক্ষেত্রে নয়, এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে। আপনারা হয়তো জানেন না যে একজন প্রাইভেট হসপিটালে যে সারাদিন কাজ করছে ফুল টাইমার, সে যখন গভর্নমেন্ট সেক্টরে চাকরি পেয়ে যাচ্ছে গভর্নমেন্ট হসপিটালে, সে কিন্তু ইমিডিয়েটলি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক ঠিক। আর উল্টোটাও বলা যায়, আমি এই অনুষ্ঠানে আমি সেই প্রসঙ্গে আসবো সন্দীপন দা, যে যখন আবার উল্টোটা, যে সরকারি সেক্টরের ক্রিম ডাক্তারবাবুটিকে কয়েক লক্ষ টাকা বা কোটি টাকার প্যাকেজ দিয়ে প্রাইভেট হসপিটাল তুলে দিচ্ছে, সেটাকেও তাহলে বেআইনি করতে হয়। আমি যদি নার্সদের যাতায়াতটাকে বেআইনি করতে চাই, আমি সেই আর্গুমেন্টে আসবো। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রুবি রায়। রুবি দেবী, আমরা দেখেছি একেবারে স্পষ্টভাবে আপনি সমস্ত বকেয়া আজকে অ্যাপোলো হাসপাতালে গিয়ে মিটিয়ে দিয়ে এসছেন। কোথাও কি আপনি এই বার্তা দিতে চাইলেন যে আপনার যে ক্ষতি হয়ে গেছে, এই যে লার্জার ইস্যুটা সমাজের সামনে উঠে এসেছে, এটা অনেক বড় টাকা পয়সা বকেয়া এবং এই চিকিৎসা করা, টাকার বিনিময়ে চিকিৎসা করা, সেই ইস্যুটাকে কোথাও একটা স্ট্রংলি আপনি বার্তা দিতে চাইলেন সমস্ত টাকা পয়সা মিটিয়ে? কিছুই শুনতে পাচ্ছি না। কোনো কারণে যোগাযোগের সমস্যা হয়েছে। সন্দীপ বন্ধু, আমি বলছি যে এই একই লজিকে যেটা আমরা বলছিলাম, আজকে যদি নার্সদের তারা আবেদন রাখা হয় অনেক বেসরকারি সংগঠনের পক্ষ থেকে যে নার্সদের যেন সরকারি হাসপাতাল না নেয়, আউটফ্লোটা আটকে দিয়ে, এবার সরকার যদি বলে ঠিক আছে আমার বেস্ট ডাক্তারদেরও আপনি নিতে পারবেন না প্রাইভেট সেক্টর, তার মানে এরকম হয়? মানে আমি বলছি এটা অসম্ভব, অবাস্তব একটা সিচুয়েশন, গণতন্ত্রের সন্ধান। আমি ডক্টর মাখনলাল সাহার কাছে আসবো। আপনিও কি মনে করেন যে কোথাও এই গোটা সিস্টেমটার শিকার হচ্ছেন ডাক্তারবাবুরা, যেটা আমি বিগত সপ্তাহে বারবার তুলে ধরছিলাম যে এই কর্পোরেট মেডিকেয়ারের শিকার, অন্যতম শিকার কিন্তু ডাক্তারবাবুরাও? হ্যাঁ, কথাটা তো অনেকাংশে সত্যি। কারণ হচ্ছে ডাক্তারবাবুদের কিন্তু একটা জায়গায় বুঝতে হবে যে যখন রোগী হাসপাতালে ঢুকছেন, প্রাথমিক এবং সর্বশেষ দায়িত্ব ডাক্তারবাবুদেরই। তার চিকিৎসা প্ল্যান করা, তার কি পরীক্ষা হবে, তার কি অপারেশন হবে, পরবর্তী তার কি, সমস্ত ব্যাপারটা ডাক্তারবাবুরা দেখছেন কিন্তু। এবং সেখানটায় দাঁড়িয়ে থেকে ডাক্তারবাবুরা পরীক্ষাটা লিখছেন, অপারেশন করতে হবে সেটা বলছেন, কিন্তু ডাক্তারবাবুদের পক্ষে এই পরীক্ষাটায় কত টাকা খরচ হবে, এই অপারেশনটায় কত টাকা ওটি চার্জ হবে, সব সময় সবটা বলা সম্ভব হচ্ছে না। অতএব আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে রিজেনমেন্টগুলো হচ্ছে সেটা কিন্তু ডাক্তারবাবুদের চিকিৎসা বা ডাক্তারবাবুদের কমিউনিকেশনের কথা কেউ বলছেন না, বলছেন বিল।
এবং এটা সত্যি কথা, আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে যেখানে আমি দেখেছি যে বিলগুলো কিন্তু সর্বাঙ্গে সঠিক নয়। আচ্ছা, আমি এক নামী হাসপাতালে অপারেশন করেছি আমার এক পরিচিত ভদ্রলোকের। উনি 15 দিন বাদে সময় বলছেন, ডাক্তারবাবু আমার তো অনেক টাকা খরচ হয়ে গেল, শুধুমাত্র মেডিসিনে আমার 15,000 টাকা খরচা হয়েছে। আমি সাধারণত এই অপারেশনটা দেখেছি 4 থেকে 5,000 টাকা মেডিসিন খরচ হয়। ঠিক আছে, আপনি তাহলে বিলগুলো নিয়ে আসবেন। আমি যখন বিলগুলো দেখছি, অপারেশন থিয়েটারে তার অপারেশন হয়েছে 1.5 ঘন্টা, যা যা জিনিসপত্র লিখেছে সেই বিলটার মধ্যে একই ওষুধ প্রথম পাতায় আছে, একই ওষুধ দ্বিতীয় পাতায় আছে, তৃতীয় পাতায় আছে। তখন আমি বললাম যে এইখানে কোথাও একটা ভুল হয়েছে, আপনি গিয়ে ওই আধিকারিক দেখা করুন। উনি দেখা করলেন, বলছে না না এরকম ভুল হতে পারে না, আপনি দরখাস্ত লিখে জমা দিয়ে যান। তখন আমি ব্যক্তিগত ওনার সাথে কথা বললাম, যেটা নিশ্চিত ভুল হয়েছে, বা কেউ ভুল নয়, কেউ হয়তো তাহলে ইচ্ছে করে করেছে, যে একই ওষুধ দুবার লেখা হয়েছে এবং 6,000 টাকার বিলটা 12,000 টাকা হয়েছে। আমি কথা বলার পরে সেই পেশেন্টের বাড়িতে ওই হাসপাতাল থেকে, নার্সিংহোম থেকে তাকে একটা চেক পাঠিয়ে দেওয়া হয়েছে 6,000 টাকা রিফান্ড। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, ধরুন হাসপাতালের আইসিইউ, একই হাসপাতালে জেনারেল বেডের চার্জ হচ্ছে 2,500 টাকা, আর সে যখন আইসিইউতে ঢুকে গেল তার চার্জ 10,000 টাকা। ধরুন হাসপাতালের আইসিইউ, একই হাসপাতালে জেনারেল বেডের চার্জ হচ্ছে 2,500 টাকা, আর সে যখন আইসিইউতে ঢুকে গেল তার চার্জ 10,000 টাকা। নার্সিংহোম কর্তৃপক্ষ সেই টাকাটা ঠিক করেছেন কিছু ভিত্তিতে, এবং আমরা অনেকেই জানি না যে আমার রুগী যখন আইসিইউতে থাকছেন একই হাসপাতালে, দরজাটা ক্রস করে অন্য দরজায়, তার 10,000 টাকা চার্জ, তার বিনিময়ে তার কি পাওয়ার কথা? তার পাওয়ার কথা নার্সিং সার্ভিস, তার পাওয়ার কথা আরএমও সার্ভিস, তার পাওয়ার কথা মনিটর, কার্ডিয়াক মনিটর, পালস অক্সিমিটার, তার পাওয়ার কথা 24 ঘন্টা অক্সিজেন। এইটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মধ্যেই আছে। আমার এক কলিগের বাবা ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে, সে যখন বিল পায় 96,000 রুপিস, তখন সে দেখছে অক্সিজেন বিল এত টাকা, মনিটর বিল এত টাকা। সে চ্যালেঞ্জ করে, স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে, সে কমপ্লেন করে, তার বাড়িতে সেই হাসপাতাল কর্তৃপক্ষ চেক পাঠিয়ে দেয় যে আমাদের এটা ভুল হয়েছে, এই টাকাটা নেওয়া উচিত হয়নি। এবার আপনি যদি সেই বিলগুলো সমীক্ষা করেন, আপনি প্রতিটা বিলেই দেখবেন তার অক্সিজেন চার্জ এত টাকা পার ঘন্টা, তার কার্ডিয়াক মনিটর এত টাকা, পালস অক্সিমিটার। এই যে বিলটা, এটা কেন হচ্ছে? কেন সাধারণ মানুষের এই অভিজ্ঞতাটা নেই, বা তারা জানেন না যে আইসিইউতে যখন সে তার পেশেন্ট ঢুকছে তার কি পাবার কথা, সেই জায়গাটা গ্যাপ না, এবং এক্সপার্টাইজটাই নেই। একটা বিল ভুয়ো কিনা সেটার জন্য তো চিকিৎসা শাস্ত্রে জ্ঞান লাগবে। ভারতবর্ষের ক% মানুষের সেটা আছে। অবিশ্বাস্য, কারণ স্টুডিওতে 2জন ডাক্তারবাবু এই ভুয়ো বিল এবং যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় সেই বিষয়ে তারা আলোকপাত করলেন। শুধু না, তারা বলছেন যে ডাক্তারবাবুরাও এই কর্পোরেট সিস্টেমের কোথাও একটা শিকার হয়ে পড়ছেন, হয়তো সর্বত্র নয় কিন্তু বহু জায়গায়। আমি দ্রুত আরেকবার চলে যাব রুবি রায়ের কাছে, সঞ্জয় রায়ের স্ত্রী, যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, প্রথমেই ওনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে যা উঠে আসছে তাতে কিন্তু স্পষ্ট যে 3 ঘন্টা 20 মিনিট সঞ্জয় বাবুকে দুর্ঘটনার পর যখন তিনি বেসরকারি হাসপাতাল দিতে গেলেন তাকে ফেলে রাখা হয়েছিল, তার চিকিৎসা শুরু হয় 3 ঘন্টা 20 মিনিট পর। যদি প্রাথমিক রিপোর্ট সত্যি হয়, ওদের প্রতিক্রিয়া, ওদের তো গোড়া থেকে অভিযোগ এই ছিল যে একেবারে টাকার ভিত্তিতে চিকিৎসা করা হয় এবং 30,000 টাকা দেওয়ার পরই চিকিৎসা শুরু হয়। ময়ূখ। একদমই, দেখো সুমন, আমি জিজ্ঞেস করে নেব, স্বাস্থ্য দপ্তর যে রিপোর্ট দিয়েছে তাতে উল্লেখ হয়েছে 3 ঘন্টা 20 মিনিট পর অ্যাপোলো ক্লিনিক্যালস থেকে সঞ্জয়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি কি বলবেন এই রিপোর্টের প্রেক্ষিতে? আপনাদের অভিযোগও তো একই ছিল। ওরা যখন প্রথমে যাওয়া হলো বললো একটা অপারেশনের কথা, তখনই কি বলেছিল কত টাকার একটা করেছিল, 2.5 লাখ না কত টাকার যেটা বলেছিল আপনাদের 5 থেকে 5.5 লাখ। যখন ওরা এমার্জেন্সিতে ভর্তি করা হলো তখন আমরা বলছি নাকি যে আপনি দেখলেনই না তার কি প্রবলেম হয়েছে, না কোনো সিটি স্ক্যান করে এর মধ্যে আপনি বুঝে গেলেন তার কি প্রবলেম, তার কি হবে। তারপরে তো যখন সব করা হলো
সিটি স্ক্যান করা হলো, তখন ওরা বলে লিভার ইনজুরি আছে, আমাদেরকে ডেকে দেখালো যে এরকম এখানে এখানে ইনজুরি আছে। টাকার জন্য, পুরোটাই টাকার জন্য। আমাদের এটাও বললো যে লিভার দিয়ে ব্লিডিংটা হচ্ছে, ওটা এক্ষুনি করার কোনো দরকার নেই, ওটা আমরা কাল 9টায় করবো। টাইম দিয়েছিল পরের দিন 9টা, 17 তারিখ 9টা। বলে এমন কোনো ব্যাপার না যে এক্ষুনি করলেই পেশেন্ট এখনই করলে যে পেশেন্ট মরে যাবে বা না করলে মরে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের ওয়ার্ডে গিয়ে দেখছি ও মারাত্মক দাপাচ্ছে, মানে পারছে না। আমরা বারবার এসে জিজ্ঞেস করছি যে আপনারা কিছু তো ব্যবস্থা করুন। করতে করতে বললো ঠিক আছে, আমরা তাহলে ওই প্রসিজিয়ারটা আমরা আজকেই করে দিচ্ছি। তখন ওকে ওটিতে নিয়ে গিয়ে ঢোকানো হলো, আমাদেরকে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছিল। বেরিয়ে এসে হেসে আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে, ব্লিডিং আমরা তো চেয়েছিলাম অপারেশনটাকে অ্যাভয়েড করতে। কেন? একটাই কারণ, ইয়াং, ওনার ফাইট করার ক্ষমতা আছে, উনি ইয়াং, উনি ইমপ্রুভমেন্ট করবেন। আমাদের অপারেশন 100% কিওর, ওনার ওখান দিয়ে আর কোনো ব্লিডিং হচ্ছে না, ব্লিডিং পুরো বন্ধ করে দিয়েছি, কাল থেকে ইমপ্রুভমেন্ট করবে। আপনার মানে কথা বলা যাবে? বলছে হ্যাঁ আমরা তো সেন্সেই করেছি, বার করলে কথা। যখন নিয়ে যাচ্ছে ওকে ওটি থেকে, যখন ওয়ার্ডে নিয়ে যাচ্ছে, তখন ও বলছে আমি ভালো আছি, আমার ব্যথা 10% আছে, অ্যানেস্থেসিয়ার ঘোরে ছিল। তারপরের দিন থেকে তো জলের জন্য চেয়ে, তারপরে যে ভেন্টিলেশনে দিল, আর বার করেনি, শেষ। আর একটা জিনিস রুবি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আজকে দিনভর আপনি প্রায় ঘন্টা খানেক আপনারা সবাই আপনাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের নিয়ে অ্যাপোলোয় গিয়েছিলেন। ওরা টাকা ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছিল, একটা সাদা কাগজে সই করানোর বিষয় আসছিল, এই বিষয়টা যদি একটু স্পষ্ট করে দেন। সাদা কাগজ না, আমরা যে ওখানে যে আমাদের এফডিটা জমা ছিল, যখন আমরা টাকা দিয়ে এফডিটা নিতে যাচ্ছিলাম, ওই এফডিতে একটা পয়েন্ট ছিল যে আমরা ওদের থেকে একটা চেক রিসিভ করছি 4.5 লাখ টাকার। আমার মানসিক অবস্থা, আমাকে যখন উনি সাইন করতে বললেন, আমি শান্তনুদাকে বললাম যে একটু দেখে দাও। তখন দেখছি ওর মধ্যে আপনারা কি মানুষ, আপনারা এখনও বাঁচানোর জন্য খেলা খেলে যাচ্ছেন, মানুষকে মেরে ফেলে আপনারা। বলছে প্রথমে তো আমাদেরকে বললো যে আমাদের কাছে নেই, পারমিশন নেই টাকাটা নেওয়ার, অত আমাদের ওপর থেকে। অথচ রুবি, এই লোকগুলোই তো আপনাদের ফিক্সড ডিপোজিটগুলো জমা রেখেছে। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট জমা রেখেছিল, অর্নামেন্টস চাইছিল আমাদের কাছ থেকে। ওই ফিক্সড ডিপোজিটটাই তো আজকে আমরা ওখান থেকে ছাড়াতে গিয়েছিলাম। তখন এখানে এরকম ফিক্সড ডিপোজিট যখন ছাড়াতে গেছি, তখন ফিক্সড ডিপোজিটের মধ্যে একটা পয়েন্ট করে দিয়েছে যে আমরা ওদের থেকে 4.5 লাখ টাকা রিসিভ করছি বলে পয়েন্ট করে দিয়েছেন। বলছে আমাদের কমিটমেন্ট নেই ওপর থেকে টাকাটা, ফার্স্টে তো এইগুলো টাকাটা ওপর থেকে কমিটমেন্ট নেই ফেরত আমরা নেওয়ার। যে কমিটমেন্ট মানুষের জীবন নিয়ে করুন, টাকা নিয়ে না করে। যদি সেদিনকে যদি আপনি 2 ঘন্টা আগেও আমাদের বাড়ি যখন বললো যে আমরা এখানে বসে আছি, আপনি পেশেন্টটাকে ছেড়ে দিন, আমরা এখানে ডানকুনি থেকে ম্যাক্সিমাম অ্যাপোলোয় আসতে টাইমটাতে কত জানেন? তখন মানবিকতাটা আপনাদের কোথায় ছিল? আজকে আপনি মানবিকতার খাতিরে টাকাটা আমাদের ফেরত দিচ্ছেন, বলছেন এফডিগুলো যখন নিতে গেছি। আর তখন ওখানে ফুলবাগানের ওসি ছিলেন, ওসির মানে ভাবুন, ওখানে ইনভেস্টিগেটিং অফিসার, হ্যাঁ এখানে শান্তনুদা ছিল, ফুলবাগান থানার ওসি ছিল, অ্যাডিশনাল ওসি ছিল, তাদের সামনে ফ্রড করছে, আমাদেরকে সাইন করিয়ে নিচ্ছে। উনি সিজ করেছেন ওটা। তাহলে সেদিনকে আমাদের সাথে ওরা কি দুর্ব্যবহারটা করেছিল আপনারা নিজেরাই বিচার করুন। আপনাকে আমার শেষ একটা প্রশ্ন, আমি জানি আপনাদের সারাদিন আপনারা কি লড়াই করছেন, এই যে আপনারা ইতিমধ্যে গেলেন, ওরা আপনাদের টাকা ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া কথা বলেছিল, আপনারা সেই টাকা ফেরত না নিয়ে পুরো টাকা মিটিয়ে নিলেন। ফুলবাগান থানায় অভিযোগ করেছেন এক্সটর্শন, গাফিলতি, একই উদ্দেশ্য অপরাধ সংগঠন। এরপর আপনাদের লড়াই কিভাবে চলবে? লড়াই তো আমার স্বামীকে যে প্রথম কথা চিকিৎসার গাফিলতি, মারাত্মক গাফিলতি, টাকার জুলুমবাজির জন্য যে আমার মানুষটাকে আমি 1 ঘন্টা নিয়ে গেলে সেই আফসোসটা, সে যদি ওখানে স্পটে পড়ে মরে যেত আমার শান্তি থাকতো। সেদের জল না খেতে পেয়ে শুধু থেকে ভেন্টিলেশনে 8 দিন রেখে মেরে ফেলেছে, এটা আমি কি করে ছেড়ে দেবো? হাত পা বেঁধে ফেলে রেখেছে তাকে। তার শেষ ওয়ার্ড এটাই ছিল, উঠে বসেছে একটা ভেন্টিলেশনের পেশেন্ট উঠে বসে লিখছে আমি মাজা খাবো, হয় মাজা এনে দে। নার্সগুলো হাসছে, নার্সগুলো তো ওখানে শুধু লিপস্টিক মেখে লাইনার পরে মেখে ওখানে খালি বসে হাসতে জানে, ওরা তো ডিউটি করে না। হাসপাতাল কর্তৃপক্ষ এখন যে সহযোগিতার বার্তা দিয়েছে আপনাদের, সেটা আগে আপনারা পাননি? কোনোদিন কোনো হাসপাতালের কোনো কর্তৃপক্ষ কোনো কোঅপারেট করেননি। কোনো বড় ডাক্তার যার আন্ডারে উনি ভর্তি হয়েছিলেন, শ্যামল সরকার, যিনি ওখানের সার্জন ছিলেন, যিনি উনি প্রসিজারটা করেছিলেন ব্লিডিং বন্ধ করার লিভারে, উষা গোয়েনকা, তারা আমাদের সাথে কোনো দিন ডেকে কোনোভাবে কোনো কথা বলেননি। আমরা খালি ওখানকার ওয়ার্ডের জুনিয়র ডাক্তার আর সিনিয়র ডাক্তারের সাথে কথা বলেছি, তাও প্রত্যেকটা ডাক্তারের আলাদা আলাদা কথা, প্রত্যেকটা ডাক্তারের আলাদা আলাদা বাজে ব্যবহার। কেউ কোনোদিন আমাকে বলতেই পারলো না যে ওকে ভেন্টিলেশনটা কেন দিয়েছিল। এই কারণটা আমি ওদের থেকে জানতে চাই, কেন রেস্টলেস হয়ে যাচ্ছে পেশেন্ট। পেশেন্ট কি খুব করে, স্মোক করে, খুব ড্রিঙ্ক করে? এক কথা, রোজ পেটের ব্লিডিং হচ্ছে, ফিতে দিয়ে পেট মাপছে ওরা।
ধন্যবাদ ময়ূক। আমি দ্রুত একবার দেখাবো রুবি রায়, সঞ্জয় রায় স্ত্রী, যার সঙ্গে এতক্ষণ আমরা কথা বলছিলাম, যখন অ্যাপোলো হাসপাতালের ভেতরে ঢুকেছিলেন সেখানে ঠিক কি হলো। সোমবার অ্যাপোলো হাসপাতালে বকেয়া বিল মেটাতে গিয়ে আরও একবার ক্ষোভ উগরে দিলেন স্বামীহারা এই মহিলা। আর বিল মেটাতে গিয়ে হাসপাতালের ভেতরেও চলল টানাপোড়েন। শেষ মুহূর্তে আপনারা চিট করছেন, মানে কি বলবো আপনাদের? আপনি ছেড়ে দেবেন না, আপনি তো দেখছেন ব্যাপারটা। মিথ্যার পর আশ্রয় নিচ্ছেন আবার স্যার, প্লিজ সেম অন ইউ স্যার। বোঝানোর কিছু নেই। যে মেয়েটা এখন ডিপ্রেশনের মধ্যে আছে, সি ইজ নট নরমাল এট দ্যাট টাইম। ফার্স্ট সইটা করে দেন, দিয়ে দিচ্ছি। আমি বললাম না, আমি দেখবো আগে। মেয়েটার থেকে সই করে দিলে কি সর্বনাশটা আপনি করতেন? কিছু হতো না মানে? সঞ্জয়ের মৃত্যু নিয়ে অ্যাপোলো যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও স্বাস্থ্য দপ্তর গঠিত কমিটির তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে করোনারি এনজিওগ্রামের জন্য রোগীর পরিবারের অনুমতি নেওয়া হয়নি। সঞ্জয়ের পরিবারের দাবি, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঠিকভাবে জানায়নি। স্বাস্থ্য দপ্তরের তৈরি করা কমিটির রিপোর্টে বলা হয়েছে, খুব জরুরি অবস্থা না হলে রোগীর শারীরিক অবস্থার কথা তার পরিবারকে জানানো হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। রিপোর্টে এও দাবি করা হয়েছে, অনেকগুলি অ্যান্টিবায়োটিক কেন ব্যবহার করা হয়েছিল তার স্পষ্ট ব্যাখ্যা হাসপাতালের রিপোর্টে নেই। এছাড়া অন্তত একটি কালচার ও ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করা উচিত ছিল। অ্যাপোলোর কাছ থেকে টাকা ফেরত নেওয়া তো দূরের কথা, উল্টে বিলের যেটুকু বাকি ছিল তাও সোমবার চুকি দিয়ে আসেন সদ্য স্বামীহারা এই মহিলা, কোলে 2 বছরের ছেলে। মানবিকতাটা তখন কেন দেখায়নি? 1 ঘন্টা আগে নিয়ে গেলে বেঁচে যেত। এই মানবিকতাটা তখন কেন দেখায়নি? 1 টাকার জন্য যে ছাড়েনি, এফডির কাগজ জমা নিয়েছে, তাদের থেকে আমি এখন টাকা নেব। অ্যাপোলোর দয়া না নেওয়ার ইঙ্গিত রুবি শুক্রবারই দিয়েছিলেন এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে। না, আমার টাকা চাই না, ওরা ওই টাকা দিয়ে ওখানে একটা 5 স্টার হোটেল বানিয়ে নিক। আমরা যেটা টাকা বাকি আছে ওটা আমরা দিয়ে দেবো। আবার মানুষ তো আর আমি পাবো না। অ্যাপোলোতে সঞ্জয়ের চিকিৎসার বিল হয় 7,23,000 টাকা। শুক্রবার পর্যন্ত চেয়ে চিনতে 4 লক্ষ টাকার কিছু বেশি মেটাতে পেরেছিলেন রুবিরা। অভিযোগ, বিল বকেয়া থাকার জন্যই সঞ্জয়কে এসএসকেএমে নিয়ে যেতে বাধা দেয় অ্যাপোলো কর্তৃপক্ষ। কাকুতি মিনতিতে কাজ না হওয়ায় জমা রাখতে হয় রায় পরিবারের শেষ সম্বল, ফিক্সড ডিপোজিটের নথিও। ওনার টাকা যদি না দিতে পারেন তাহলে কি আছে অন্য দিন, তখনই আমরা বাধ্য হয়ে এফডির কাগজ দিয়েছি। এই সহানুভূতিটা তখন কোথায় ছিল? তখন এরকম করলে আমার ভাইটা বেঁচে যেত। এসএসকেএমে যে আমরা 5 ঘন্টা লেট পেয়েছি। সঞ্জয়ের মৃত্যুর পর প্রবল বিতর্কের মুখে অ্যাপোলো কর্তৃপক্ষ জানায় সঞ্জয়ের পরিবারের এফডির নথি এবং পরিবারের দেওয়া টাকা তারা ফেরত দিয়ে দেবেন। কিন্তু যাদের শাস্তির জন্য চোখের জল মুছে লড়াইয়ে নেমেছেন তাদেরই সামনে টাকার জন্য হাত পাতবেন, এটা ভাবতেও আত্মসম্মানে বেঁধেছে রুবির। সে ফাইট করতে করতে মরে গেল জল না পেয়ে। এটার বদলা আমি চাই। ডাক্তার, কর্তৃপক্ষ সবার বিরুদ্ধে আমি এর জন্য শাস্তি চাই। অ্যাপোলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব সুবীর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 6 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, যেখানে রয়েছেন সরকারি হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সিনিয়র সার্জন, একজন রেডিওলজিস্ট, একজন অ্যানেস্থেসিস্ট, একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং একজন সিজিওলজিস্ট। নবান্ন সূত্রে খবর, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে এই কমিটি। ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব এই ঘটনায় একটি রিপোর্ট দিয়েছেন, যাতে অ্যাপোলোর গাফিলতির উল্লেখ রয়েছে বলে নবান্ন সূত্রে দাবি। অন্যদিকে সঞ্জয় রায়ের পরিবার ফুলবাগান থানায় যে এফআইআর করেছে তার প্রেক্ষিতেও তদন্ত শুরু হয়ে গিয়েছে। মামলার গুরুত্ব বুঝে কোনো সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের বদলে এই মামলার তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে। ফুলবাগান থানার অতিরিক্ত ওসি সুমন নস্কর, তদন্তের নেতৃত্বে রয়েছেন ওসি পীযূষ কুণ্ডু। সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায় রবিবার অ্যাপোলো চিকিৎসক শ্যামল সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে গাফিলতির জেরে মৃত্যু, তোলাবাজি এবং একই উদ্দেশ্যে অপরাধ সংগঠনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্র দাবি, ইতিমধ্যেই অ্যাপোলো কর্তৃপক্ষের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তদের নোটিশ পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এবিপি আনন্দ।
রবি এবং সঞ্জয়ের পারিবারিক বন্ধু আনন্দ ঘোষাল এই মুহূর্তে স্টুডিওয়ে যান। আনন্দবাবু, আপনাকে জানতে চাইবো যে স্বাস্থ্য দপ্তরের যে প্রাথমিক রিপোর্ট তাতে বলছে যে দুপুর 2:10 তাকে অ্যাপোলো হাসপাতালে ঢোকানো হয় 16ই ফেব্রুয়ারি, এবং তারপরে 5:10 30,000 টাকা জমা দেওয়া হয়। 5:30 থেকে অর্থাৎ গোল্ডেন আওয়ার অতিক্রান্ত হওয়ার পর থেকে তার চিকিৎসা শুরু হয়, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক যে তদন্ত চলছে তার প্রাথমিক রিপোর্ট। আপনার কাছে আমার জানার আছে সেটা হচ্ছে, আপনারা যখন ভর্তি করলেন তারপরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি টাকা চাওয়া হয়েছিল বা জানানো হয়েছিল, কি প্রক্রিয়াটা কি ছিল ওই সময়, ওই 16 তারিখ? 16 তারিখ যখন প্রথমে আমরা পেশেন্টকে নিয়ে যাই, অ্যাডমিশন দিই, তখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন একজন রিসেপশনিস্ট। তিনি নানা রকম এই অপারেশন করতে হবে, এত খরচা 4 লাখ 5 লাখ দিয়ে। আপনি তো ডাক্তার নন, যে এটা কি অপারেশন করতে হবে ডাক্তার বুঝবে। তো আমরা দেখছি যা লাগবে খরচা লাগবে করতে এসেছি, তো ন্যাচারালি আপনি ট্রিটমেন্টটা শুরু করুন। তো উনি যখনই কথাটা বলি, আপনি ডাক্তার না, ডাক্তারকে ডাকুন, উনি ভেতরে চলে যান। তো এইবার আমাদের নিয়ে যায় ক্যাশ সেকশনের সামনে, আমাদের বলে আপনার কাছে কত টাকা আছে। আমি অ্যাট দ্যাট টাইম আমার কাছে যেটা আছে 30,000 রুপিস, বলছে ওটা আগে পে করুন। তাকে প্রথমে রেজিস্ট্রেশনটা করা, 200 টাকা রেজিস্ট্রেশন ফিস নেয়। তারপর শুরু হয় আমাদের রেজিস্ট্রেশনটা করাতে চলে যায় প্রায় 15-20 মিনিট। রেজিস্ট্রেশন ফর্ম দেয়, সেগুলো ফিল আপ করে জমা দিতে হয়, সেখানে 200 টাকা চায়, সেটা দিতে হয়, দিলে রেজিস্ট্রেশনটা হয়। তারপরে সেই ফাইলটা যায় ক্যাশ সেকশনে। ক্যাশ সেকশনে বলা হয় কত টাকা দিচ্ছেন, আমি কার্ডে সোয়াইপ করে তখন 30,000 দিই দ্যাট টাইম। তো এরপরে ভেতরে তারা ট্রিটমেন্ট শুরু করেছিল না, সেই নথিটাই স্বাস্থ্য দপ্তরের কাছে এসেছে। এই মুহূর্তে দর্শকদের জানাই যে আগামীকাল স্বাস্থ্য দপ্তরের তৈরি করা এই যে 6 সদস্যের কমিটি, তারা অ্যাপোলো হাসপাতালে যাবেন এই বিষয়ে আরও তদন্ত করতে। আমি আপনার কাছে আরেকটা পার্টে জানতে চাইবো, যেদিন ছাড়িয়ে আপনারা এসএসকেএমে নিয়ে আসবেন সঞ্জয়বাবুকে, তখনও দফায় দফায়, খানিকক্ষণ আগে নিমাই বলছিল স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক রিপোর্ট কোট করেই যে দফায় দফায় টাকা নেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত 10টা নাগাদ ছাড়া হয়। সেই দিনকার কি একদম ঠিক কথা। আমাদের কাছে তখন ছিল 96,000 টাকা ক্যাশ, মানে একটা কার্ড এবং ক্যাশ দিয়ে, বাদ বাকি আর টাকা থাকে না। এবং হঠাৎ করে এসএসকেএম থেকে আসে যে আমাদের টাইম দেওয়া হয় 7:30টার মধ্যে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, কারণ যেহেতু জানেন ওখানে প্রচুর ভিড়, আমাদের সিটটা আরেকজনকে দিয়ে দেওয়া হবে। আমরা তখন রিকোয়েস্ট করি, আমাদের কাছে এই টাকা অ্যাট দ্যাট টাইম আছে, আপনি নিন না, আপনাদের বিল হয়েছে এত টাকা, পুরো টাকাটাই দিতে হবে। আমি বলছি টাকা আসছে, আমরা ডানকুনিতে অলরেডি ফোন করে দিয়েছি, অন দ্য ওয়ে আছে, আমাকে একটু সময় দিন। তারা বলে না, সময় দেওয়া যাবে না, যখনই আপনি বেরোবেন পেশেন্টকে নিয়ে আপনাকে ফুল টাকা পেমেন্ট করে নিয়ে চলে যেতে হবে। তখন দেখিয়েছিল 7,45,000 কাছাকাছি বিল, ওয়ারাজ আজকে যখন পেমেন্ট করলাম সেখানে বিল কমিয়ে দেখা হলো 7,23,644 টাকা। ঠিক, এই হচ্ছে অবস্থা। তাদের পায়ে পড়ি বা বলি যে আমাদের জমা রাখুন, আমাদের জমা রেখে পেশেন্টটাকে রিলিজ করে দিন, সঙ্গে একটা লোক দিন, খালি আপনাদের অ্যাম্বুলেন্স দিন আর একটা লোক দিন, আমাদেরই একটা লোক যাবে, ছেড়ে দিন, আমাদের জমা রেখে দিন। বলে না, আপনাদের কাছে কিছু অনলাইন মানে বাদ বাকি, আমি চেক অ্যাকাউন্ট পেয়ে চেক দিচ্ছি, চেক আছে। বলে না, চেক নেওয়া যাবে না, তাহলে একটা গ্যারেন্টার লাগবে। তো এখন বলে আমি বাইরে থেকে কোনো গ্যারেন্টার বলি না, আমাদের অ্যাপেলোরই কোনো স্টাফ হতে হবে। তো আমাদের কোনো চেনাশোনা ছিল না, আমরা স্টাফ দিতে পারিনি। এর মতো অবস্থায় আমাদের বলে, আমি তখন বলি যে অর্নামেন্টস তো নেই, ফিক্সড ডিপোজিট আছে। তো ঠিক আছে, তাহলে ওতে চলবে, তাহলে চেক আর ফিক্সড ডিপোজিট আপনাকে জমা রাখতে হবে। তো তখন যে অ্যামাউন্টটা হয় তার চেয়ে অ্যামাউন্টের বেশি, আমরা 3,60,000 টাকার চেকও দিয়ে দিই, ফিক্সড ডিপোজিট 11টা ফিক্সড ডিপোজিটে 3,60,000 টাকা জমা দিয়ে তবে আমরা রিলিজ করি। কিন্তু এই ফিক্সড ডিপোজিটের রিসিট দিতে তারা অস্বীকার করে ক্যাশ ডিপার্টমেন্ট থেকে। তখন আমার সঙ্গে বাকবিতণ্ড হয়, আমি বলি তাহলে আপনাদের হেডের কাছে চলুন, মানে বিল সেকশনে যিনি, এই জন্যই রিসিট দিতে অস্বীকার করেন, এটা সম্পূর্ণ বেআইনি। তখন আমরা ওটাকে জেরক্স করিয়ে ওখানে প্যারালাল ব্যাংকিং সিস্টেম, সম্পূর্ণ বন্ধকি কারবার, একদম দেখা গেছে বন্ধকি কারবার করছেন। তো আমাদের দিতে হয়, কারণ আমাদের পেশেন্টকে তখন বাঁচাতে হবে, সেই কারণে আমরা হাতে পায়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে জমির দলিল, বাড়ি মর্টগেজ রেখে আপনার চিকিৎসা হতে পারে না, সম্পূর্ণ বেআইনি। আমি দ্রুত দেখাবো যে আরেকটি বিষয়, শুরুতেই আপনাদের যেটা বলছিলাম, মারাত্মক ঘটনা এবং আমাদের চোখের সামনে উঠে এসেছে। সরকারি হাসপাতালের ডাক্তারবাবু তিনি রেফার করে দিচ্ছেন বেসরকারি নার্সিংহোমে। জেলার ঘটনা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং, এবং সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের একাংশ এই চক্রে জড়িয়ে আছে। বিস্ময় লাগে, ডাক্তারবাবু যাদের হাতে সমস্ত কিছু অর্পণ করে একজন রোগী সুস্থ হতে চান, ঈশ্বরের বরপুত্র মনে করেন, তাদের একাংশ এই ধরনের ঘটনায় যুক্ত হতে পারলেন শুধুমাত্র কিছু কমিশনের ভিত্তিতে। দেখুন, আমি কলকাতার সাথে সাথে জেলার নার্সিংহোমগুলোকেও একই কথা বলছি, যে
জেলার প্রাইভেট হসপিটালগুলোকে একই কথা বলছি, দায়িত্ব কিন্তু সবাইকে পালন করতে হবে। শুধু কলকাতা নয়, জেলাতেও নার্সিংহোম বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। বহু ক্ষেত্রে এমন অভিযোগও উঠছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে মোটা কমিশনের লোভে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠাচ্ছে সরকারি চিকিৎসক ও অ্যাম্বুলেন্স চালকদের একাংশ। সম্প্রতি বর্ধমানে পরপর এমন দুটি ঘটনা সামনে এসেছে। পিজি হসপিটাল একটা হাসপাতাল, সবাই জানে নামে, পিজির নামে নার্সিংহোম করছে, কে দিল পারমিশন? ভগবানই জানে। আর শুধু বর্ধমানই নয়, একই অভিযোগ পশ্চিম মেদিনীপুরেও। কিছুদিন আগে আঙুলে চোট নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন সুরেশ পাল। তার দাবি, কিছুদিন পর সরকারি হাসপাতালের এক চিকিৎসক তাকে পরামর্শ দেন নার্সিংহোমে চলে যাওয়ার। পরে নার্সিংহোমে ওই সরকারি চিকিৎসকই তার অস্ত্রোপচার করেন। বিল হয় 40,000 টাকা। সুভাষিস দাস ডক্টর, হসপিটালের ডাক্তার। হ্যাঁ, তো উনি বললো যে আমাদের হাসপাতালে সামান নেই, আপনি নার্সিংহোমে যান, আপনার নার্সিংহোমে হয়ে যাবে। তখন ওর মানে হয়তো নিয়ে এসেছিল দালাল টালাল, ও বললো যে আপনি চলুন, আমি আপনাকে বলছে এটা 40,000 টাকা খরচা হবে। উনি করেছেন ওই পার্সেন্ট। উনি হসপিটালে করলেন না, অথচ নার্সিংহোমে গিয়ে করলেন। কিন্তু সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এই অসাধু চিকিৎসকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি। আর শুধু চিকিৎসক নয়, রোগী ধরতে কার্যত এজেন্টের ভূমিকায় নেমেছে অ্যাম্বুলেন্স চালকরাও। বীরভূমের সিউড়ি সদর হাসপাতাল ও রামপুরহাট মহকুমা হাসপাতাল থেকে রোগীদের বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়। আর রামপুরহাট মহকুমা হাসপাতালের ঠিক বাইরেই রয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড। অভিযোগ, রেফার করার খবর রোগীর পরিবারের আগে এই অ্যাম্বুলেন্স চালকদের কাছে পৌঁছে যায়। তারাই নিপুণভাবে রোগীর পরিবারের মগজ ধোলাই করে তাদের পাঠিয়ে দেয় বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে। বর্ধমানে গিয়ে আমাদেরকে যখন রেফার করে তখন আমরা কোথাও চিনি না, এবার ড্রাইভার গিয়ে নিয়ে গিয়ে যেখানে তুলবে সেখানে তো আমাদের যেতে হয়। সেই ক্ষেত্রে নিশ্চয়ই ড্রাইভারদের কোনো সার্ভিস থাকতে পারে, আমরা দালাল চক্র তারাও টেনে নিয়ে যায়। সিউড়ি হাসপাতালের এক বেসরকারি অ্যাম্বুলেন্স চালককে জিজ্ঞাসা করায় সগর্বে একথা স্বীকারও করে নিলেন তিনি। পেশেন্ট যদি সহযোগিতা পায় সে তো নিয়ে যাবে, আর হসপিটালে তো ধরুন পরিষেবা যদি ভালো না পায় তাহলে তখন তারা তো কোনো জায়গায় নিয়ে যায়। তো এবারে যদি বলে কোন নার্সিংহোম ভালো, তখন আমরা বর্তমান বলি। সিউড়ি সদর হাসপাতালের বাইরে দেখা হয়ে গেল দুর্গাপুরের একটি নার্সিংহোমের মার্কেটিং এক্সিকিউটিভের সঙ্গে। তার কথায় তো নার্সিংহোমের সঙ্গে অ্যাম্বুলেন্সের আঁতাতের বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেল। একটা হসপিটালের কস্ট হচ্ছে কারুর 10 কোটি, কারুর 1.5 কোটি, কারুর 5 কোটি। সে টাকাটা আসবে কোথা থেকে? কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা গাড়ি চালিয়ে এসছে, তাকে একটু খাওয়া দাওয়া দেওয়া হয়। কিন্তু এই আঁতা দিনের পর দিন চলছে কি করে? প্রশাসন কি করছে? বীরভূমের জেলাশাসক পি মোহন গান্ধী জানিয়েছেন, তারা ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষদের নির্দেশ দিয়েছেন সরকারি হাসপাতাল চত্বরে যেন বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড না থাকে। মাতৃযান প্রকল্পে যেসব গাড়ি চলে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছে। বিষয়টি দ্রুত ও কড়া হাতে মোকাবিলা করা হবে। কিন্তু আদৌ কি বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারি চিকিৎসক ও অ্যাম্বুলেন্স চালকদের এই আঁতাত বন্ধ করা যাবে? বন্ধ হবে মানুষ ঠকানোর এই ব্যবসা? গোপাল চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও অমিতাভ রথ, এবিপি আনন্দ। আমার দুই ডাক্তারবাবুর কাছে আসবো দ্রুত প্রতিক্রিয়া জানাবো। ডক্টর সাহা, এত টাকা খরচ করে সরকার একটা পরিকাঠামো তৈরি করেন, ডাক্তারবাবুরা সেখানে থাকেন, তারা রেফার করে দিচ্ছেন, রেফারও বলবো না আমি, তারা এই বেআইনিভাবে ঠেলে দিচ্ছেন নার্সিংহোমের দিকে। দেখুন, এটা জেনারেলাইজ করা ঠিক হবে না। হ্যাঁ, এরকম কিছু অসাধু চিকিৎসক নিশ্চয়ই আছেন। আপনি তো একজন না জেনারেলাইজ আমি এখনো বিশ্বাস করি যে মেজরিটিও নয়, তার আশেপাশেও নয়। অত্যন্ত নিন্দনীয় কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি বিশ্বাস করি সরকার সেই ডাক্তারের উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা এই সার্ভিসে আছেন তাদের বোঝা উচিত যে রোগী আমার হাসপাতালে এসছেন, উনি হাসপাতালে চিকিৎসা করেন বলে এসছেন, ওনাকে প্রাইভেট নার্সিংহোমে পাঠানোর দায়িত্ব আমার নয়। এবং আমি গিয়ে সেখানে অপারেশন করব, এই অনৈতিক কাজ থেকে ডাক্তারদের নিশ্চয়ই বিরত হতে হবে। মুষ্টিমেয় সংখ্যক ডাক্তার কাজটা করছেন, তাদের বিরত হওয়া দরকার। সুমন, আমি যেটা বলবো প্রথমে যে হ্যাঁ, এই ধরনের ঘটনা তো আমরা অনেকবারই শুনেছি, অনেকদিন ধরে শুনেছি। অস্বীকার করলে সেটা হিপোক্রেসি করা হবে। ঘটনা তো ডেফিনেটলি ঘটেছে, তাই জন্যই তো রটেছে। যা রটে তাই ঘটে, যা ঘটে তাই রটে বলে। বাট এই ধরনের ডক্টরের সংখ্যা কিন্তু ফরচুনেটলি অত্যন্ত কম। এটা আমি আরও জোর দিয়ে এখনই বলছি। আমি অ্যাট দি সেম টাইম এটাও বলবো যে প্রত্যেকটা প্রফেশনেই কিছু ব্ল্যাক শিপ থাকে, ঠিক সব প্রফেশনে। সে আমাদের প্রফেশনেও আছে, আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট, বাট আছে ডেফিনেটলি, অস্বীকার করা যায় না। তাই জন্য এই ধরনের ঘটনা ক্যামেরার সামনে এসছে।
বাট অ্যাট দি সেম টাইম আমি বলবো যে আজকে যখন একটা পুরো নেগেটিভ একটা বাতাবরণ তৈরি হয়েছে, পুরো বাতাবরণটা এমন একটা হয়েছে যেটা সত্যিকারের অত্যন্ত কষ্টের। আমার সত্যিকার খুব খারাপ লাগছে। আমি তোমাকে আগেও শেয়ার করেছি, বিগত কদিন ধরে আমি মনে ভীষণ কষ্ট পেয়েছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। তার জন্য আজকে স্টুডিওতে এসেছি। বাংলা প্রবাদই আছে যে ডাক্তারবাবুর ওপর ভরসা ছাড়া অসুখ সারে না। আমি বলছি রোগী এবং ডাক্তারবাবুর এই পবিত্র সম্পর্ক যদি সন্দেহের কোন রকম আঁচ হয় সেটা মারাত্মক। একদম ডাক্তারবাবুদের পক্ষে মারাত্মক, আরো মারাত্মক রোগীদের পক্ষে, সবার পক্ষেই মারাত্মক, টোটাল সোসাইটির জন্য মারাত্মক। আমি সেই জন্য একটা কথা শুধু বলতে পারি, দুটো তিনটে কথা আমি বলবো যে একটা বিল তৈরিতে একটা কর্পোরেট হসপিটালের ডক্টরের কন্ট্রিবিউশন বা তার রোল বা তার দায়িত্ব ভেরি নেগলিজিবল, নট ইভেন 1%। তার কোনো রোল থাকে না, সেটা আমি প্রথমেও বললাম। পুরোটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করে। কিন্তু 2 নম্বর হচ্ছে যে একটা ট্রিটমেন্ট কখন শুরু হবে সেটাও কিন্তু ডক্টরের দায়িত্ব থাকে না। এই যে 3 ঘন্টা যে খুব আনফর্চুনেটলি অমানবিকভাবে পেশেন্টকে অ্যাটেন্ড করা হলো না, সেখানে আই এম শিওর 4 জন ডক্টর রেডি ছিল, কিন্তু তারা ওই ক্রিকেট মাঠে ক্যাপ্টেনের অনুমতি ছাড়া ব্যাট করতে এসে নামবে কি করে? ক্যাপ্টেনটা কিন্তু অন্য কারোর হাতে, চাবিটা অন্য কারোর হাতে আছে, শুধু তালা নিয়ে ঘুরলে তো হবে না, আমাদের সেটাও আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে এই রকম ঘটনা যখন ঘটছে, অ্যাট দি সেম টাইম আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি বোথ প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে এরকম আমার কয়েক হাজার বন্ধু আছে যারা প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর পেশেন্টে ফ্রি সার্ভিস দেয়, ফ্রি ট্রিটমেন্ট দেয়। এবং অ্যাট দি সেম টাইম এরকম আমার বন্ধু কিছু সংখ্যক আছে, আজকের দিনে হলো হয়তো শুনলে এই মুহূর্তে শুনতে একটু সুরের এগেনস্ট লাগবে, বেসুরা লাগবে, অনেকে পকেট থেকে টাকাও দিয়ে দেয় চিকিৎসা করার জন্য। আমি বলছি এরকম ডাক্তার আমি এরকম কয়েকশো ডাক্তার এনে দিতে ভরসা যোগাবে। আমি বলছি আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের অসংখ্য নাগরিকদের অধিকাংশই মনে করেন যে ডাক্তারবাবুরা ভালো, কিন্তু কোনো সিস্টেমের মধ্যে কোথাও গলদ থাকলে আপনাদের ভাষায় বলি যে দ্রুত অস্ত্রোপচার করতে হবে, দ্রুত অস্ত্রোপচার করতে হবে এবং এই বিষটা সমাজের প্রত্যেকটা অঙ্গে ছড়িয়ে পড়বে। আমি আমার অন্য টেবিলে যাব, 2 জন এমন মানুষ আছেন যারা এই গোটা সিস্টেমটার শিকার, যাদের পরিবার এবং বন্ধুরা এই গোটা বিষয়টার শিকার, কতটা ভয়ঙ্করভাবে তারা শিকার, আমি দ্রুত 2 জনের ঘটনা একবার দেখিয়ে দিতে চাইব। প্রিয়জনের চিকিৎসা করাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, ভুল চিকিৎসার অভিযোগ, রাগ দুঃখ এক জায়গায় এনে দিয়েছে স্বাস্থ্যকর্তা থেকে সাধারণ মানুষকে। যত দিন যাচ্ছে ততই সামনে আসছে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার নানা কীর্তি। তনুশ্রী মণ্ডল রাজ্যের সহ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। তার বাবা ছিলেন হাঁপানির রোগী। গত বছর 15ই মার্চ চেক আপ করাতে আপোলো গিয়েছিলেন। অভিযোগ, ইসিজি করার পর ভর্তি করিয়ে নেওয়া হয় ওই 70 বছরের বৃদ্ধকে। যদিও ইসিজি মনিটর দেখে ভর্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে পরিবার। পরিজনেরা ফিরে এলে বৃদ্ধকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। যে মানুষটা এমার্জেন্সিতে ভর্তি হলো, উইথিন 7 to 8 আওয়ার্স তাকে নিয়ে যাওয়া হলো একদম আইসিসিউতে। একটি সিওপিডির পেশেন্ট, তাকে হঠাৎ করে একটা ঠান্ডা ঘরে নিয়ে যাওয়া এবং আইসিইউতে, যেখানে যত রকম সংক্রমণ, অ্যাপোলোর কি কোনো হসপিটাল ইনফেকশন প্রোটোকল আছে? আপত্তির জেরে তনুশ্রীর বাবাকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। 24শে মার্চ অ্যাপোলো থেকে ছুটি পান তিনি। গত বছরের 1 এপ্রিল ফের অসুস্থ হন তনুশ্রীর বাবা, কিন্তু আরএনটে করে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। একজন নন হাইপারটেনসিভ, নন ডায়াবেটিক একজন পেশেন্ট, তাকে 1000টা স্টেরয়েড দিয়ে তাকে হাইপারটেনসিভ করে দেওয়া হয়েছে। যেদিন হেমরেজ রয়েছে সেই দিনও তার অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। একটা সামান্য সিওপিডির জন্য তাকে সব হাই এন্ড ড্রাগস দেওয়া হয়েছে এবং একটা ড্রাগ সেন্সিটিভিটি করা হয়নি। বিচারের আশায় স্বাস্থ্য দপ্তর, রাজ্য মেডিকেল কাউন্সিল সহ সব জায়গায় অভিযোগ জানিয়েছেন খোদ স্বাস্থ্যকর্তা। এমন উল্টোপাল্টা চিকিৎসা করা হলো যে ওনাকে একদম মেরেই দিল। এ বিষয়ে অ্যাপোলোর তরফে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত যে তথ্য চেয়েছিল তা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্তা তনুশ্রীর পরিবারের মতোই বিচার চাইছেন চারু মার্কেটের এই দম্পতিও। গত 28শে সেপ্টেম্বর ডিহাইড্রেশনের সমস্যায় ভোগা শিশুকে পার্ক ক্লিনিক নার্সিং হোমে ভর্তি করেন তারা। অভিযোগ, ভুলভাবে ইনজেকশন দেওয়া হয় তাকে। পটাশিয়াম ক্লোরাইড ওকে দেওয়া হয়েছে ডাইরেক্টলি বোলাসের মধ্যে। ওরা প্রেসক্রাইব করেছিল, কিন্তু ওটা স্যালাইন বোতলে দেওয়ার জন্য, কি ডাইরেক্টলি বোলাসে দেওয়ার জন্য নয়। কিন্তু ওটা আনট্রেন নার্স ছিল, সবে একটা নিউ জয়েনি। এরকম একটা নার্সকে দিয়ে ওইটুকুনি একটা বাচ্চাকে ডাইরেক্টলি বোলাস দেওয়ার পরে সে একটা বাচ্চা এখন একটা মৃত্যুর সঙ্গে সে লড়াই করছে। পটাশিয়াম ক্লোরাইড এমন একটা ওষুধ যার হার্টের উপর অ্যাকশন আছে, এবং হঠাৎ করে যদি এতটা পটাশিয়ামের হার্টে চলে যায়, একটাই জিনিস হবে, সেটা হচ্ছে হার্ট বন্ধ হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট।
140 দিন ধরে নানা হাসপাতালে ভেন্টিলেশন, সিসিইউ, লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু এখনো কোমাচ্ছন্ন অবস্থা কাটেনি ছোট্ট অভিজ্ঞর। এখন সে মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। যদিও পার্ক ক্লিনিক নার্সিংহোমের তরফে সব্যসাচী দত্ত জানিয়েছেন, শেক্সপিয়ার সরণি থানাকে সংশ্লিষ্ট সব নথি দেওয়া হয়েছে, এর থেকে বেশি কিছু বলবো না। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। আমি সুইটি পাল সাহার কাছে যাব। ছোট্ট ছেলেটা, যার বয়স বলতেও খারাপ লাগছে 1 বছর 9 মাস, আজকে 120 দিন আইসিইউতে। আমি সবার আগে জানতে চাইবো কেমন আছে। কোনো ডাক্তারবাবুরা আশার আলো দেখাচ্ছেন? এটা আশার আলো দেখানোর কিছু নেই সুমনদা, কেন এখানে ওর যে কন্ডিশনটা হয়েছে, মানে পটাশিয়াম ক্লোরাইড বলে যে কেমিক্যাল কম্পাউন্ডটা ওর ডাইরেক্টলি ওর চ্যানেলে দেওয়া হয়েছে, এবং যেটা স্যালাইনের মাধ্যমে ওর শরীরে যাওয়া উচিত সে ডাইরেক্টলি ওটা বোলাসে দেওয়া হয়, এবং সেই জন্য ওর হাইপক্সিয়া হয়ে গিয়ে ব্রেন ড্যামেজ হয়ে যায় 80%। সেখানে ওর সব কিছু নষ্ট হয়ে যায়, মানে পঞ্চ ইন্দ্রিয় পুরো নষ্ট ওর। এখন ও একটা ভেজিটেটিভ স্টেটে আছে, মানে আমি মা হিসাবে বলবো না ও জীবিত না ও মৃত। মানে বিগত 5 মাস ধরেও হসপিটালে আছে, ডাক্তাররা ওকে চিকিৎসা করছে। ও নিউরোসায়েন্সে ডক্টর ঋষিকেশ কুমার এবং ডক্টর জিজ্ঞাসা সিনহার আন্ডারে আছে, কিন্তু একটা সার্জারিও হয়েছে, কিন্তু তারপরেও ওর সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। একটা সার্জারির পরে একটু ডিটোরিয়েশনই হয় ওর, কিন্তু ডাক্তাররা সেরকম কোনো আশ্বাস দিতে পারছে না যে ও সুস্থ জীবনে আবার ফিরে যেতে পারবে কিনা। মানে মা হিসেবে নিঃসন্দেহে আপনার প্রায়োরিটির আশেপাশে আসে না, এই প্রশ্ন জিজ্ঞেসও করা যায় না, কিন্তু এ তো বিপুল একটা খরচও পাশাপাশি, কারণ আপনি যে হাসপাতালগুলোতে গেছেন সমস্ত বেসরকারি হাসপাতাল, তার বিল আপনাকে এবং পরিবারকেই বহন করতে হচ্ছে। হ্যাঁ, সেটা কি রকম? আমাদের মোটামুটি এখন অবধি 12 লাখ টাকার মতো খরচা হয়ে গেছে, আর আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব আমাদের সাহায্য করেছে। তাছাড়া এমনি আমার বিভিন্ন চ্যারিটি থেকেও কিছুটা সাহায্য করেছে। তারপরে আমাদের অর্নামেন্টস যা ছিল, আমার ছেলেকে বাঁচানোটা আমার কাছে সবার আগে। আমি সবকিছু বিক্রি করে দিয়ে আমার যতটুকু আছে আর সম্বল সেটাও বিক্রি করে দিতেও আমার কোনো আপত্তি নেই। শুধু আমার বাচ্চাটাকে আমি সেই কন্ডিশনে ফিরে পেতে চাই যেই কন্ডিশনে আমার বাচ্চারা ছিল, একটা সুস্থ সবল বাচ্চা যে আজকে মৃত্যুর সঙ্গে প্রত্যেকটা দিন লড়াই করছে, আর শুধু একটা ভুল ইনজেকশনের জন্য। এই যে গাফিলতির অংশ, এটা নিয়ে কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা এইটাকে নিয়ে আমরা শেক্সপিয়ার সরণি থানায় আমরা এখানটা এফআইআর করি। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর কুনাল শাহ, উনি পিবিটি ইন্ডিয়া প্রেসিডেন্ট। উনি আমাদের যথেষ্ট মোরালি সাপোর্ট করেছেন এবং আমাদের সঙ্গে ওনার কথাবার্তা হয়, এবং উনি আমরা যেহেতু জানতাম না মেডিকেল নেগলিজেন্সির শিকার অনেক মানুষই হয়েছেন, কিন্তু এই বাচ্চাটার এরকম যে একটা ঘটনা ঘটেছে ওর সাথে, তো আমরা জানতাম না যে সেই ঠিক পদক্ষেপটা কিভাবে এগোনো যায়। তো উনি আমাদের সঠিক দিশাটা দেখিয়েছেন এবং সঙ্গে সবসময় রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় আমরা দরখাস্তও পাঠিয়েছি যে কিভাবে মানে আসল জাস্টিসটা পাওয়া যায়। একেবারে আপনারা সঠিক বিচার পান এবং সমস্ত শুভকামনা আমি নিশ্চিত, শুধু আমি নই, শুধু স্টুডিওতে যারা আছেন তারা নয়, যারা দেখছেন, যারা জানলেন, প্রত্যেকে আমরা শুধু প্রার্থনা শুভকামনাটুকুই আপনার জন্য করতে পারি। আমি পরিমল বাবুর কাছে আসবো। পরিমল বাবু, যে ঘটনাটা আমরা দেখালাম, এটা আমি বলছি কোনো সাধারণ একেবারে গ্রাম থেকে আসা কোনো মানুষের ঘটনা নয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিকেল এডুকেশন তনুশ্রী মণ্ডলের বাবা, তার সঙ্গে যদি এইরকম হয় যে হাঁপানির চেক আপ করতে একটা জায়গায় গেলেন এবং তারপরে তাকে বলা হলো ইসিজি মনিটরে দেখা হলো নর্মাল, এবং ক্রমাগত তার একটার পর একটা অসুখের মানে বিষয়টা একটু যদি দর্শকদের বলেন, কি ভয়ঙ্কর ট্রমার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তনুশ্রী মণ্ডলের পরিবারকে, আমরা ভাবতে পারছি না। তিনি মারা গেছেন 2016 সালে, সেই অবধি যে কার্যত একটা দুঃস্বপ্ন চলেছে প্রায় প্রতিদিন, দিনে এবং রাতে। তবে আপনাদের ধন্যবাদ এবিপি আনন্দকে। প্রথম আমি এটাও বুঝতে পারতাম না, উনি একদিন আমাকে ফোন করলেন 15 মার্চ সন্ধ্যার সময়। উনি আমার খুব পরিচিত, বললেন পরিমল, ওই সময় বোধহয় ডেঙ্গুর প্রভাব চলছিল শুধু, আমার জ্বর ভাব আর অ্যাজমাও আছে তো অনেক দিন থেকে। তখন আমি বললাম আপনার ডেঙ্গুর এই সিমটমগুলো কি আছে? বলছেন, উনি বলছেন না আমার কিছু নেই, কোনো অসুবিধে নেই। আর আমি তো একটু ডাক্তার দেখাতে চাইছিলাম, তুমি কি আসতে পারবে? আচ্ছা হ্যাঁ, এক্ষুনি চলে আসতে পারি, বলুন আমি চলে আসি। আমি ছুটে 15 মিনিটের মধ্যে যাই। ওনাকে নিয়ে ওয়াকিং ডিস্টেন্সে আমরা গিয়েছি, ওনাকে নিয়ে হেঁটে। মাঝে উনি একবার ইনহেলার নিয়েছিলেন,
মানে কতটা সুস্থ, জাস্ট চেক আপ। উনি বলছেন আমি চেক আপ করে চলে আসবো। আরে ঠিক, ওকে ফাইন, নো প্রবলেম। পাশেই অ্যাপোলো হসপিটাল ছিল, ওখানেই উনি গেলেন, কারণ ওখানে ইন্স্যুরেন্স করা ছিল, সেই জন্য উনি ওখানে গিয়েছিলেন। প্রথমে ওপিডিতে গিয়ে বললেন না এখন হবে না, ইমার্জেন্সি দেখান। ইমার্জেন্সিতে যখন গিয়ে যাই তখন প্রথমেই বিপি টিপি সব চেক আপ করে নিল, সুগার টুগার টেস্ট করে নিল। আমরা তখন বলে আমাদের সব করা আছে, একটু দেখুন। না না, ওই রিপোর্ট আমরা অ্যাকসেপ্ট করবো না, এখানে নতুন করে সব করতে হবে। তখন বলছে যে ইসিজি এখন করতে হবে। ইসিজিটা করলেন, তখন পেশেন্ট মনিটর, কার্ডিয়াক মনিটর বা পেশেন্ট মনিটর, ওইটাতে দেখলেন। দেখার পর আমি স্তম্ভিত, পেশেন্ট মনিটর আর ইসিজি রিপোর্টটা দেখছি শুধু। তখন উনি আমাকে বললেন পরিমল কী দেখছো? আমি যেটি যে মিরাকল, জাদুর খেলা চলছে তো বোধ হয়। বল কেন? তখন সিস্টারটা আমাকে দেখে দেখে চলে গেলেন। ডাক্তারকে ডাকলাম, ডাক্তার আসুন। তখন আমি বললাম যে আপনি কি স্পেশালিস্ট ডাক্তার না এমবিবিএস? না আমি এমবিবিএস। তখন প্রথমেই আমি কোশ্চেন ছুড়ে দিই ওনাকে, ঠিক কথা, আপনি তো আমার রিপোর্টগুলো নেবেন না, ভালো কথা, আপনার রিপোর্ট ঠিক হবে তো? বলছে কেন? আচ্ছা, এই যে ইসিজি রিপোর্টটা বেরোলো মেশিনটা থেকে, আর এই যে পেশেন্টের যে গ্রাফগুলো সব টোটাল সিস্টেম চলছে, পেশেন্ট মনিটর, একটা পেশেন্টের একই দুইভাবে এটা হতে পারে না। তখন উনি আমাকে বললেন আপনি ডাক্তার? আমি ডাক্তার নই, এই মেডিকেল ইকুইপমেন্টের আমি ম্যানুফ্যাকচারার। আমি গ্রাফ দেই, আপনি সেটা অ্যাপ্লিকেবল করেন, এটাই হচ্ছে আপনার সঙ্গে আমার পার্থক্য। দুর্ভাগ্য যে আপনার শিক্ষিত চোখে সেটা ধরা পড়েছে, কিন্তু জনসাধারণের কাছে তো ধরা যাবে না। কোথায় যাবে কি হয়? না না, একদম নয়। লাফিয়ে লাফিয়ে বিল হবে একাধিক। বাট আজকেও মুখ্যমন্ত্রী যে বিষয়টা বারবার হাইলাইট করেছেন, আমি সমীর আইচের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো আরেকটা মারাত্মক ঘটনা। সেটা হচ্ছে ঐশিকী চট্টোপাধ্যায়। আজকে সেই মেয়েটি আমাদের মধ্যে নেই। 15 বছরের ছটফটে উজ্জ্বল মেয়েটিকে আমরা হারিয়েছি। দ্রুত আপনাদের দেখাবো যে কিভাবে এই ঘটনায়, যেদিন মেয়েটি পৃথিবী ছেড়ে চলে গেল তার 8 দিন পরে ডাক্তারবাবু তাকে দেখছেন। কোন জাদুতে ভুয়ো বিল বাড়াতে বাড়াতে মানবিকতার শেষ অংশটাকেও কি আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে? দেখুন, শুকিয়েছে চোখের জল, বাড়ির সবাই শোকে পাথর, শ্রাদ্ধ শান্তিও সারা। কিন্তু ঐশিকীর চিকিৎসা নিয়ে এখনো অন্ধকারে তার পরিজনেরা। দিনটা ছিল গত বছরের 15ই ডিসেম্বর। কৃষ্ণনগর থেকে ফেরার সময় ঐশিকীদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। বেপরোয়া লরির ধাক্কায় মাথায় ও পায়ে চোট পায় 10ম শ্রেণীর ওই ছাত্রী। প্রথমে বারাসাতের একটি বেসরকারি হাসপাতাল, সেখান থেকে অপোলো হাসপাতালে আনা হয় ঐশিকীকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হয়, পরে আরও 2টি অস্ত্রোপচার হয় তার। কিন্তু 17ই ফেব্রুয়ারি ঐশিকীর মৃত্যু হয়। পরিবারের দাবি 26শে ফেব্রুয়ারি তাদের হাতে 117 পাতার আইটেমাইজড বিল ধরায় অপোলো কর্তৃপক্ষ। 32,91,400 টাকার বিল। বিলে দেখা যাচ্ছে 25শে ফেব্রুয়ারিও ঐশিকীকে দেখেছেন ডাক্তারবাবু, কিন্তু ডেথ সার্টিফিকেট তো বলছে এর 8 দিন আগেই মৃত্যু হয়েছিল ঐশিকীর। পরিবারের সন্দেহ, এরকম করেই দিনের পর দিন ঐশিকীর চিকিৎসা সম্পর্কে তাদের অন্ধকারে রাখা হয়েছিল। নার্স বলল যে 2 দিন ও ভেন্টিলেশন ছাড়া ছিল, এবং সেটা যখন ডাক্তারের কানে গিয়ে পৌঁছালো, ডক্টর তখন বলল এই সমস্ত কথা যে কে বলে আপনাদের। তার পরের দিন থেকে যখন আমরা আবার যেতাম, তখন আর নার্সদের দেখতে পেতাম না আমরা। বিল নিয়েও ডানকুনির সঞ্জয় রায়ের পরিবারের মতো অভিজ্ঞতা হয়েছে ঐশিকীর পরিবারের। আপনাদের আউটস্ট্যান্ডিং আছে 2.5 লাখ টাকা মতো, এই অপারেশনের খরচ এত টাকা মতো, আপনাদের মোটামুটি আরও 1 লাখ টাকা দিতে হবে। এই 1 লাখ টাকা দিলেন এটাই হবে না, আরও 1 লাখ টাকা দিতে হবে। বিলিং সেকশনে ভদ্রলোক বলছে যে আমি তাহলে অপারেশনটা ডেফার করে দিচ্ছি। রেজিস্টারে লিখে আমাকে দিয়ে সই করিয়ে আমার অফিসিয়াল কার্ডটা, রেড কার্ড পাই আমরা একটা, আমরা যেহেতু গ্রুপে কর্মচারী, আমার কার্ডটা জমা রেখে দিল। জমা রেখে অপারেশন শুরু করলো। সন্ধ্যেবেলা গিয়ে একটা 1 লাখ টাকার চেক দিলাম, কার্ড দিল না। কেন না, চেকটা ক্যাশ হবে তারপর কার্ড। বিল বলছে ঐশিকীর ফিজিওথেরাপির জন্য খরচ হয়েছে 28,000 টাকা। যদিও পরিবারের প্রশ্ন, 58 দিন ধরে যে রোগী ভেন্টিলেশনে ছিল তার কি করে ফিজিওথেরাপি চলতে পারে? আমরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবো। যখন যেখানে অভিযোগ জানালে অন্তত এইগুলো বন্ধ হয়, তার ব্যবস্থা অবশ্যই করতে হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে অপোলো হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে জানায় তারা কিছুক্ষণ বাদে প্রতিক্রিয়া দেবে, কিন্তু পরে আর ফোন ধরেনি। ঐশিকী যখন হাসপাতালে ভর্তি, তখন তার আর্থিক সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল পরিবার, কিন্তু এরই মধ্যে সবাইকে কাঁদিয়ে চলে যায় ঐশিকী। সোমবার ছিল সামাজিক অনুষ্ঠান,
যাকে কেন্দ্র করে বাড়িটা ঝলমল করত, আজ সেই বাড়িটা যেন বাকরুদ্ধ। সম্বল বলতে ঐশিকীর কিছু স্মৃতি। অরিত্রিক ভট্টাচার্য ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ। সমৃদ্ধ, আমি বিশ্বাস করি যে সরকারি ক্ষেত্রই একমাত্র ক্ষেত্র, সেটা নিয়েই পশ্চিমবঙ্গের মানুষ চলতে পারবেন। বিষয়টা এরকম নয়, জনসংখ্যার নিরিখে সম্ভব নয়। বেসরকারি এবং সরকারি ক্ষেত্র হচ্ছে একে অন্যের পরিপূরক। কিন্তু এই কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 8 দিন পরে ডাক্তারবাবু তাকে দেখছেন? দেখো সুমন, আমি একটা এতগুলো দুঃখের খবর শোনার পরে আমি বলছি যে অন্ততপক্ষে একটা বার্তা অন্ততপক্ষে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী সোচ্চার হওয়ার পরে। আমরা প্রতি বছরে অলমোস্ট প্রতিদিন দেখছি এই হসপিটালে ভাঙচুর হচ্ছে, ওই হসপিটালে ভাঙচুর হচ্ছে। আমরা যারা ঘরে বসে থাকি, যারা ডাইরেক্ট এফেক্টেড নয়, তাদের সমালোচনাও করি যে কেন ভাঙচুর করা হচ্ছে, আইন তো আছে। এগুলো আমরা করি এবং সেটা সরকারি লেভেলেও করা হয়, সমস্ত লেভেলে করা হয় এবং বহু লোক অ্যারেস্ট হয়। কিন্তু এইগুলো দেখার পরে তখন প্রকৃত কারণটা কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি। এটা বোধহয় আমার বলার অপেক্ষা রাখে না। হসপিটালে গিয়ে শুধু গ্রামের মানুষ নয়, শহরের মানুষও আমরা যখন যাই, প্রথম কথা যারা ডাক্তার থাকেন, কেন আমরা তো ডাইরেক্ট টপ ম্যানেজমেন্টকে ধরতে পারি না। আমরা যখন ডাক্তারের সাথে দেখা করতে যাই, সেই ডাক্তাররা নিজেদেরকে ঈশ্বরের থেকেও উপরে ভাবেন। এটা ঠিক, আমরা যখন ছোট ছিলাম ডাক্তারবাবুদের আমরা ঈশ্বরই ভাবতাম, আমরা এখনও ভাবতে চাই। কেন জীবনের যে জায়গাটা মানুষ বেঁচে থাকার প্রশ্ন, সেখানে বাঁচাতে পারেন কিন্তু ডাক্তার মশাই। এবং এই যে ডক্টর ধর বললেন যে উনি খুব ভালো বলেছেন যে প্রচুর ডাক্তার ভালো আছেন, আমি ঠিক ওনার উল্টোটা বলছি। কতিপয় ডাক্তার ভালো আছেন, অধিকাংশ ডাক্তারই করাপ্টেড। তার কারণটা হলো এই যে তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে মানে মেডিসিন কোম্পানিগুলো, তোমার ধরো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো, হসপিটালগুলোর সাথে, প্রাইভেট হসপিটালগুলোর সাথে টোটাল একটা নেক্সাস। এখন যদি বলা হয় যে ডাক্তারদের কোনো দোষ নেই, তারা তো মাত্র 15,000 পান, তো উনি কি না জেনে করছেন? সেটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওনারা জেনেই করছেন এবং ওনারা পেশেন্টগুলোকে নিজেরাই নিয়ে আসছেন অধিকাংশ ক্ষেত্রে, যে তারা প্রাইভেট চেম্বার করেন এবং গিয়ে বলছেন যে আমি বারবার বলছি কতিপয় অতি অবশ্যই ভালো আছেন, অতি অবশ্যই ভালো আছেন, কিন্তু সেটা এখন সেটার সংখ্যাটা কম। অধিকাংশই কিন্তু আমরা বারবার অভিযোগ দেখতে পাচ্ছি ডাক্তাররা কাদের টাকাতে বিদেশ ভ্রমণে যাচ্ছেন, ডাক্তাররা সমস্ত যে ল্যাবগুলো সেই টেস্টের টাকাগুলো নিচ্ছেন সরাসরি। সুতরাং ডাক্তাররা কোনো মতে দায়টা এড়াতে পারেন না, কোনো রকমই পারেন না। এইখানটা কিন্তু ভাবতে হবে। এবং হসপিটাল কর্তৃপক্ষকে আমি বলবো, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অ্যাবসলিউটলি ঠিক, যে এটার কসাইখানাতে বানিয়ে দিচ্ছেন। কিন্তু পাশাপাশি এটাও বলবো, উনি শুধু সরকারি প্রাইভেট হসপিটালকে বললে হবে না, সরকারি হসপিটালগুলোর কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সরকারি হসপিটালের ডাক্তার পেশেন্টকে বলছে তুমি প্রাইভেট হসপিটালে চলো, সেটা তো সরকারকেই রুখতে হবে। সেই জায়গাটা যদি স্ট্রং না হওয়া যায়, এবং আমরা দিনের পর দিন দেখেছি সমস্ত ইভেন সরকারি হসপিটালগুলোতে একটা পেশেন্ট ভর্তি করতে গেলে সেখানে দালাল চক্র কীভাবে কাজ করছে। এবং বারবার বলছি এই যে 28 লক্ষ 30 লক্ষ, এখন একটা সামান্য জ্বর হলে কেউ যদি কোনো প্রাইভেট হসপিটালে যান, সরকারি হসপিটালে গেলে দেখা যাবে সিট পাচ্ছেন না। তার কারণটা কি? একটা বড় রিজন বলছি না, আর উল্টোটাও বলুন সমীর দা, সেটা হচ্ছে পরিসংখ্যান বলছে যে অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচ অন্য রাজ্যের থেকে বেশি। 8 বছরের অঙ্কিতা স্কুলে খেলতে খেলতে পড়ে গিয়েছিল, ঘাড়ে চোট লাগে। একমাত্র মেয়েকে নিয়ে বাবা মা উদ্ভ্রান্তের মতো কলকাতার একের পর এক বেসরকারি হাসপাতালে ঘুরেছেন। জলের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু মেয়ে সেরে ওঠেনি। অথচ চেন্নাইয়ে গিয়ে মাত্র 700 টাকায় একজন চিকিৎসককে দেখিয়েই সমস্যার সমাধান হয়ে যায়। একজন এমআরআই করতে দিয়েছে, সেটা নিয়ে যখন অন্য ডক্টরকে দেখিয়েছি তখন উনি এমআরআই দেখেছে এবং আবার সিটি স্ক্যান করতে দিয়েছেন। এখানে ডক্টরদের ভিজিট 900 থেকে 1000, 900, 1000, কিন্তু ওখানে 700-র মধ্যে হয়ে যাচ্ছে একটা। তারপর এখানে যে একটার পর একটা এমআরআই সিটি স্ক্যানে যে আমাদের খরচাটা হয়েছে, ওখানে তো সেই খরচাটা আমাদের হয়নি, জাস্ট যাতায়াতের খরচাটাই আমাদের হয়েছে। কিন্তু আদার্স ওখানে তো অন্য মানে ডক্টরের জন্য যে খরচাটা, সেই খরচাটা আমাদের হয়নি। ওই 700 টাকা ভিজিটের মধ্যে দিয়ে আমাদের সব কিছু হয়ে গেছিলো। এই অভিজ্ঞতা শুধু রিঙ্কুর নয়, কলকাতার বাসিন্দা বহু মানুষের, যারা এই শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও উপকার পাননি, অথচ দক্ষিণে গিয়ে সামান্য খরচে সেই রোগ সেরে গিয়েছে। সম্প্রতি কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা এনএসএসওর সমীক্ষাতে উঠে এসেছে সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতালে চিকিৎসার গড় খরচ অনেক বেশি। এনএসএসওর পরিসংখ্যান অনুযায়ী গত 1 বছর দেখা গিয়েছে
একবার বেসরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তির জন্য সারা দেশে গড় খরচ ২১,৭২৬ টাকা, অথচ পশ্চিমবঙ্গে এই খরচ ২৫,২০৭ টাকা। আশ্চর্যজনকভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এই খরচ চোখে পড়ার মতো কম। তামিলনাড়ুতে একবার বেসরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তির জন্য খরচ ১৯,৫৫৪ টাকা, কর্ণাটকে খরচ হয় ১৭,৬৫০ টাকা। শহরেও একই ছবি। এনএসএসওর পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দেখা গিয়েছে একবার শহরের বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য সারা দেশে গড় খরচ হয় ৩২,৩৭৫ টাকা, আর পশ্চিমবঙ্গে এই খরচ ৪৩,৪১০ টাকা। অথচ তামিলনাড়ুতে এই খরচ ২৫,৩২০ টাকা, কর্ণাটকে খরচ ২৬,২৩০ টাকা। কিন্তু এর কারণ কি? এনএসএসওর পরিসংখ্যান বলছে এ রাজ্যে চিকিৎসার প্যাকেজই সারা দেশের গড় প্যাকেজের থেকে অনেক বেশি। গ্রামীণ বেসরকারি হাসপাতালে চিকিৎসার প্যাকেজের গড় খরচ ৫,৯৯৬ টাকা, আর পশ্চিমবঙ্গে এই প্যাকেজ ১২,৬৫২ টাকার। শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গড় প্যাকেজ ১১,৯৬৭ টাকার, আর পশ্চিমবঙ্গে প্যাকেজ ২৫,৬৮৪ টাকার। কেন বেসরকারি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার এই হাল? কেন খরচ এত বেশি? প্রশ্ন সাধারণ মানুষের। রাজর্ষি দত্তগুপ্ত ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মানে আমি বলছি আমি যাবোটা কোথায়? তার কারণটা একদিকে সরকারি হাসপাতালের পরিকাঠামোর সীমাবদ্ধতা, আপনি যে পার্টটা তারও একটা অংশ আছে, দুর্নীতি ঠেলে দেওয়া ইত্যাদি আছে। আমি যদি শুধু সীমাবদ্ধতাকে ধরি যে ইনফ্রাস্ট্রাকচার তো তত নেই যে ৮ কোটি ৯ কোটি মানুষ বেসরকারিতে যেতেই হবে, যেটা অন্য রাজ্যের বেসরকারি থেকে বেশি। এখানে আমাদের আরেকটা জায়গা আমরা মিস করে যাচ্ছি। দেখা যাবে যে ধরা যাক আমার হাত ভেঙেছে, আমি একটা প্রাইভেট হসপিটালে গেলে আমি হয়তো ৪ দিন পরে বাড়ি চলে আসবো, কিন্তু আমি যদি একটা সরকারি হসপিটালে কোনো রকমে আমি অনেক ধরে টোরে দাদা ধরে টোরে আমি ঢুকিও, আমি দেখা যাবে আমি ৩০ দিন পরে ছাড়া পাচ্ছি। কেন? যে দেখা যাবে ২৫ দিন সেখানে তাকে হয়তো দেখাই হয়নি, পরিষেবাটাই দেওয়া হয়নি, অর্থাৎ সেখানে কিন্তু ব্যাকলগে প্রচুর পেশেন্ট রয়েছে। সরকারি হসপিটালরা যদি একটু তৎপর হতেন, তারা যদি রোগীদের ট্রিটমেন্টের ব্যাপারে তৎপর হতেন, তাহলে কিন্তু পেছনে যারা আছে, অর্থাৎ কেউ একটা কিডনি টেস্ট করবে, দেখা যাবে তার ১.৫ বছর পরে ডেট পড়ছে। এটা কিন্তু আমরা প্রতিদিন দেখি। আজকে অ্যাপ্লাই করলেও ২০১৮ অর্থাৎ সামনের বছর এমআরআই টেস্টের ডেট পাবে এসএসকেএমে। আমার এই অনুষ্ঠানের শেষে শুধু এইটুকু বলার যে ওই শুভ চিন্তার ওপর, সৎ মানুষগুলোর ওপর, সৎ সিস্টেমটার ওপর আমরা ভরসা রাখতে চাই। সরকারিকে বাদ দিয়ে বেসরকারি বা বেসরকারিকে বাদ দিয়ে শুধু সরকারি দিয়ে জনসংখ্যার বিচারেই চলবে না। এই দুটো সিস্টেম একে অন্যের পরিপূরক, এবং আমরা বিশ্বাস করি ডাক্তারবাবুদের, অধিকাংশ ডাক্তারবাবু, আমি সৌমিতদার সঙ্গে একমত নই যে একেবারে সকাল থেকে রাত অবধি আমাদের ভালোর জন্য খেটে চলেছেন। এই সম্পর্কটা, রোগী এবং ডাক্তারবাবুর সম্পর্কটায় কোনোভাবে কোনো সিস্টেমের, কোনো কর্পোরেট চাপের ছোঁয়াচ যেন না পড়তে দেন ডাক্তারবাবুরা। রোগীদেরও দায়িত্ব আছে। আবার বলছি, ভাঙচুর নিন্দাজনক, নিন্দাজনক, নিন্দাজনক। ভাঙচুর সমাধান নয়, কিন্তু কোথাও একটা সবাই একমত হয়ে একটা সুস্থ স্বাস্থ্য পরিকাঠামো আমরা কি গড়ে তুলতে পারি না? এই গড়ে তোলার উদ্দেশ্যে আমি দুটো জিনিসের দিকে জোর দিতে চাইব, যে দুটোর দিকে নিঃসন্দেহে রাজ্যবাসী এবং দেশবাসী তাকিয়ে আছেন। একদিকে কেন্দ্র সরকার, তারা একটি বিধি আনছেন, ইউনিফর্ম কোড, যাতে এই ওষুধ কোম্পানিগুলো নানা প্রলোভনের শিকার ডাক্তারবাবুরা না হন, বা যারা হতে চান না হতে পারেন। এবং অন্যদিকে ৩ তারিখ পেশ হতে চলা বিধানসভার সেই বিলের খসড়া, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি খসড়াটা ফাইনালি দেখে শেষ করেছেন ৪ ঘন্টার আজকে সকালের পরিশ্রমে। আমরা সেদিকেও নজর রাখব। দ্রুত কেন্দ্র এবং রাজ্য সলিউশনের উপায় দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। লাইসেন্স বাতিলের সুপারিশ থেকে ক্ষতিপূরণের নির্দেশ। বেসরকারি ক্ষেত্রে স্বাস্থ্যের অসুখ সারাতে বিপুল ক্ষমতা পেতে চলেছে প্রস্তাবিত স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। বেসরকারি হাসপাতালের মর্জিমাফিক কাজকর্মে লাগাম পড়াতে শুক্রবারই বিধানসভায় নয়া বিল পেশ করতে চলেছে সরকার। নবান্ন সূত্রে খবর, এই বিলেই উল্লেখ থাকবে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন গঠনের কথা। নবান্ন সূত্রে খবর, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি কিংবা সংশ্লিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে এই কমিশন। এমনকি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করতে পারবে। অভিযোগ পাওয়া মাত্রই এই কমিশন সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালাতে পারবে। পুরনো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে এই সংস্থান ছিল না। প্রস্তাবিত বিল অনুযায়ী অভিযুক্ত বেসরকারি হাসপাতালের কর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর ক্ষমতা থাকছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের হাতে। পাশাপাশি কমিশন যদি মনে করে ফৌজদারি অপরাধ হয়েছে, সেক্ষেত্রে থানায় অভিযোগ জানাবে কমিশন। তার ভিত্তিতেই তদন্ত শুরু করবে পুলিশ। নবান্ন সূত্রে দাবি, স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। কমিশনের সদস্য হিসেবে থাকবেন একাধিক চিকিৎসক ও চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি।
বেসরকারি হাসপাতালে কর্মরত কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিলের জন্য এই কমিশন এমসিআই এর কাছে সুপারিশ করতে পারবে। বেসরকারি হাসপাতালে ওষুধের বিল নিয়েও সাধারণ মানুষের ভুরি ভুরি অভিযোগ। নবান্ন সূত্র খবর, নতুন বিলে বলা হতে পারে কোনো বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান নিজস্ব ফার্মেসি থেকে রোগীর পরিজনদের ওষুধ কিনতে বাধ্য করতে পারবে না। রোগীর আত্মীয়রা যেখান থেকে খুশি ওষুধ কিনে আনতে পারবেন। বেড ভাড়া, আইসিইউ, টেস্ট সহ সমস্ত ধরনের খরচ বেসরকারি হাসপাতালের একাধিক জায়গায় ভালো করে ডিসপ্লে করতে হবে। প্রশাসন সূত্রে দাবি, সরকারি জমি নিয়ে হাসপাতাল চালু করেছে কলকাতায় এমন সংস্থার সংখ্যা 10 থেকে 12। অভিযোগ, অধিকাংশ জায়গাতেই চুক্তির শর্ত মেনে দুস্থ মানুষকে পরিষেবা দেওয়া হয় না। নবান্ন সূত্রে খবর, নয়া বিলে এই লিজ চুক্তি বাতিল করার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে। লিজের শর্ত অনুযায়ী যাদের বার্ষিক আয় 6,000 টাকার কম তারা এই ধরনের হাসপাতালের আউটডোরে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আয়ের এই অঙ্কের ঊর্ধ্বসীমা বাড়ানোর ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করেছে সরকার। এছাড়াও চিকিৎসকদের একাংশের সঙ্গে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার আঁতাত বন্ধ করতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। নিজেদের কোম্পানির ওষুধ লেখানোর জন্য অনেক সময় চিকিৎসকদের একটা বড় অংশকে নানা উপহার ও সুযোগ সুবিধে দেয় ওষুধ প্রস্তুতকারী নানা সংস্থা। চিকিৎসকদের মুনাফা লোটার এই খেলায় অনেক সময় একই কম্পোজিশনের ওষুধ কিনতে হয় অতিরিক্ত দামে। তথাকথিত এই ভেট বন্ধেই এবার আসতে পারে ওষুধ বিক্রি সংক্রান্ত নয়া বিধি, যার পোশাকি নাম ইউনিফর্ম কোড ফর ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস। সূত্রের খবর, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শে এই বিধির খসড়া তৈরি হয়েছে। প্রস্তাবিত এই বিধিতে বলা হয়েছে, কোনো চিকিৎসককে 1000 টাকার বেশি দামের উপহার দেওয়া যাবে না। ওষুধ সংস্থার সেমিনার কিংবা সম্মেলনে যোগ দিলে সংশ্লিষ্ট চিকিৎসককেই তার খরচ বহন করতে হবে। চিকিৎসক কিংবা তাঁর পরিবারের আতিথেয়তার দায়িত্ব নিতে পারবে না ওষুধ সংস্থা। কারণ অভিযোগ, নিজেদের ওষুধ বেশি করে লেখার জন্য ভেট বাবদ চিকিৎসকদের একাংশকে বিদেশে ঘুরতে নিয়ে যায় বহু ওষুধ প্রস্তুতকারী সংস্থা। নাম দেওয়া হয় সেমিনারের। আসলে পুরোটাই ঘুষ। আর তাই এই আঁতাত ভাঙতে যে বিধি প্রণয়নের কথা ভাবা হচ্ছে তা ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা দেখারও ব্যবস্থা হতে পারে। সূত্রের খবর, একটি নীতি কমিটি গঠন করা হবে। কোন ওষুধ সংস্থা বিধি ভঙ্গ করলে অপরাধের গুরুত্ব অনুযায়ী সতর্ক করা থেকে তার লাইসেন্সও বাতিল করা হতে পারে। 2015 জানুয়ারিতে ওষুধ বিক্রি সংক্রান্ত খসড়া বিধি 6 মাসের জন্য পরীক্ষামূলকভাবে লাগু করেছিল কেন্দ্র। তখনই বলা হয়েছিল ভবিষ্যতে বিধি পুনর্বিবেচনা করা হতে পারে। ওষুধ সংস্থাগুলি যদি নিজেদের শুধরে না নেয় আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সরকারি সূত্রে খবর, ওই 6 মাসে আশানুরূপ ফল মেলেনি। এবার তাই কড়া প্রেসক্রিপশনে তেতো ওষুধ। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক, লিভারের সুরক্ষায় রোজ ব্যবহার করুন। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি। স্বস্তি টেলিকমিউনিকেশন, জোড়ামন্দির ক্রসিং, বাগুইয়াটি। স্বস্তি গ্রুপ অফ কোম্পানিজ।